কোর্সের মধ্যে আপনাদের থাকার কথা। এটা না থাকলেও হয়তো ফাইনাল ইয়ারে মিউটেশন ব্রিডিং পড়াবে এগ্রিকালচারে, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং এ। মিউটেশন ব্রিডিং এর একটা পার্ট আমরা কাজ করে থাকি, সেটা হলো ভ্যারাইটাল ইমপ্রুভমেন্ট, জেনেটিক চেঞ্জ করে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইউজ করে সেই চেঞ্জটা করা হয়। সেই ফিজিক্যাল মিউটেশন, কেমিক্যাল মিউটেশন যদি ব্যবহার করে, তো সেই ব্যবহার করার পর যে চেঞ্জগুলো আসে ফসলের বিভিন্ন জাত উদ্ভাবন করা হয়। ফসলের জাত উদ্ভাবনের মধ্যে মূলত দুইটা পদ্ধতি, একটা হলো কনভেনশনাল, আমরা যেটা বলি হাইব্রিডাইজেশন, আর একটা মিউটেশন ব্রিডিং। বিনা স্পেশালি মিউটেশন ব্রিডিং নিয়ে কাজ করে হাইব্রিডাইজেশনও প্যারালালি করা হয়। এর সাথে আপনারা ইন্টারেস্ট শো করছেন আপনাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের মৃত্তিকা বিজ্ঞানে এখানে আইসোটোপের ব্যবহার আছে। বিভিন্ন ধরনের আইসোটোপ ব্যবহার করে মৃত্তিকার বিষয়ক বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। সেই বিষয়গুলো আমাদের ল্যাব যখন ভিজিট করবেন ওনারা ব্রিফ করবেন। সেচ ও পানি ব্যবস্থাপনা, সেচের ক্ষেত্রে বা আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে কিছু নিউক্লিয়ার রিলেটেড অ্যাক্টিভিটি এখানে আছে, সেগুলো ওনারা ব্রিফ করবেন। গামা সোর্স রুম, আমাদের মেইনলি ফিজিক্যাল মিউটেশন হিসেবে আমরা গামা রেকে ব্যবহার করি। গামা রে যেটা থেকে আমরা প্রডিউস করি সেটা হলো গামা সোর্স। কোবাল্ট, এখানে কোবাল্ট আইসোটোপ ব্যবহার করা হয়। সেই বিষয়টা ওখানে রেসপন্সিবল যারা আছেন ওখানে ওনারা ব্যাখ্যা করবেন। হর্টিকালচারের ক্ষেত্রে আমাদের কিছু কার্যক্রম আছে, গামা রে ইউজ করে আমরা ভ্যারাইটিকে স্টোরেজটা সেল লাইফ বাড়ানো প্লাস পোস্ট হারভেস্ট লস যেটা সেটা কমানোর কাজ করে থাকি, সেটা ওনারা ব্যাখ্যা করবেন। প্ল্যান্ট ব্রিডিং এর ব্যাপারটা আমি বলে ফেলছি অলরেডি, সেটা হলো যে মূলত এখানে একটা আপনাদের লেকচার হবে। একটু ধৈর্য কামনা করছি, কারণ একটু মনোযোগ না দিলে হয়তো বোঝা যাবে না, জিনিসটা হয়তো কাজে লাগবে না, বাট একজন এগ্রিকালচার স্টুডেন্ট হিসাবে আমি মনে করি যে সায়েন্সের কিছু জিনিস জানা উচিত। সেই জানার জন্য আমাদের একজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আপনাদের সামনে উপস্থাপনা দিবেন। আশা করি উনি খুব এই বিষয়ে দীর্ঘদিন কাজ করে আসতেছেন, ওনার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করবেন। আমি সবার মনোযোগ কামনা করব, ধৈর্য কামনা করব, আর নয়েজ করবেন না এই বিষয়ে আমি আপনাদের রিকোয়েস্ট করছি। স্যারদের পক্ষ থেকে কিছু বলবেন? স্যার কিছু বলবেন? ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি রসায়ন বিভাগ কর্তৃক আয়োজিত আজকে বিএসসি লেভেল 2 সেমিস্টার 2 কোর্স হলো একেএম 222 অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল নিউক্লিয়ার ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি। এই কোর্সে 2025 উপস্থিত আমার শ্রেষ্ঠ সহকর্মীবৃন্দ এবং বিজ্ঞান চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর ইব্রাহিম করিম এবং সামনে উপদেষ্টা সম্বন্ধের কর্মকর্তাবৃন্দ, আমার শ্রেষ্ঠপত্র ছাত্রছাত্রীবৃন্দ। আসলে এই ফিল্ড ট্রিপের মুখ্য উদ্দেশ্য আমাদের যে বাস্তবমুখী শিক্ষার প্রসার ঘটানো। আমরা থিওরিটিক্যালি নিউক্লিয়ার কেমিস্ট্রি আমরা পড়েছি, আজকে আমরা এখানে কিছুটা তোমাদের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড প্রসারে দেওয়া হবে, তোমরা শুনবা। এবং এখানে যে নিউক্লিয়ার কেমিস্ট্রি প্রয়োগের ফলে যে আমরা মিউটেশন ব্রিডিং যেটা হচ্ছে, তারপরে যে পোস্ট হারভেস্ট লস রিডাকশনের জন্য যে তোমার প্লান্ট নিউট্রিশন অ্যাসপেক্ট, সয়েল ফার্টিলিটি অ্যাসপেক্ট যে আইসোটোপ ব্যবহার, সেটা তোমরা কিন্তু বাস্তবে দেখতে পারো। অতএব তোমরা এই ফিল্ড ট্রিপকে সার্থক তোমরা অবশ্যই মনোযোগী হবা। এবং আমি যেটা বলতে চাই, তোমাদের যেহেতু ফিল্ড ট্রিপটা তোমাদের একাডেমিক অংশ, একটা প্র্যাকটিক্যাল কোর্সের অংশ, অতএব তোমাদের এই ফিল্ড ট্রিপ একটা রিপোর্ট তোমার দিতে হবে। এই রিপোর্টটা কিন্তু আমরা ফাইনাল পরীক্ষায় একটা নির্দিষ্ট নাম্বার থাকবে, সেই নাম্বার আমরা তোমাদের পরীক্ষায় দেব। তোমরা প্র্যাকটিক্যাল নোটবুকের সাথে ফিল্ড ট্রিপ অবশ্যই সামনে, হ্যাঁ, তাহলে এই নাম্বারটা তোমরা পেবে। এই জন্য তোমরা আজকে এই ফিল্ড ট্রিপের সব অংশ প্রদর্শনে নিবন্ধ করবা এবং রিপোর্টটা সুন্দর করবা। সে যাই হোক, আমি আর যারা আয়োজক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমাদের ফিল্ড ট্রিপ সার্থক হোক এই কামনা করে বক্তব্য শেষ করছি। আমি অনুরোধ করছি ডক্টর রেজা মোহাম্মদ ইমন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, উদ্ভিদ প্রজনন বিভাগ, বিশিষ্ট উদ্ভিদ প্রজননবিদ,
উনি নিউট্রিশন ব্রিডিং নিয়ে দীর্ঘদিন কাজ করতেছেন, আর আমাদের গবেষণা কি কার্যক্রম চলতেছে সে বিষয়ে উনি অত্যন্ত দক্ষ। সুতরাং উনি আপনাদের সাথে শেয়ার করবেন। এখন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি ডক্টর ইমনকে অনুরোধ করছি উপস্থাপনা শুরু করার জন্য। বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের সম্মানিত শিক্ষাবৃন্দ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনায়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান এআরই ডিভিশন এবং এখানে উপস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার পক্ষ থেকে স্বাগত। এখানে শিক্ষক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর রাজিয়া সুলতানা, প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল আলম, প্রফেসর ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান, প্রফেসর ডক্টর কে এম মহিউদ্দিন, প্রফেসর ডক্টর কাজী ফরহাদ কাজী এবং জনাব মোহাম্মদ আরিফুর রহমান। স্যার একটু আগেই বলেছেন ডক্টর ইব্রাহিম খলিল স্যার যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা সম্পর্কে আমরা এবং উদ্ভিদ প্রজনন সম্পর্কে আমরা এখানে উপস্থাপনা করব। আমার পরিচয় স্যার আগে এখানে বলেছেন, তারপরে আমি একটু নিজের পরিচয় দিচ্ছি। আমি পিএসও বা প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার প্ল্যান্ট ব্রিডিং ডিভিশন। পড়াশোনা এই পোস্ট ডক্টরেট করেছি চায়নাতে 3 বছর। এছাড়া আমার পিএইচডি বায়োটেকনোলজিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, যেটা কোলাবোরেশন ছিল ইউএসএ তে, রিসার্চ করেছি পার্শিয়াল, এবং এমএস এবং বিএসসি এজি বা অনার্স গ্রাজুয়েশন আমার এখানেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আর এইচএসসি 92 এবং এসএসসি শাহিন কলেজ ঢাকা থেকে 1990 সালে। আমরা যখন যে কোনো একটা কিছু সম্পর্কে জানতে চাই বা শিখতে চাই, তখন আমরা চেষ্টা করি যে তার শুরুটা কোত্থেকে। যেমন আমি এসছি কোত্থেকে, হাউ ইট উইল কাম, তখন আমাকে প্রথম সবকিছু শুরু থেকে জানতে হবে। আমাদের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, আমরা যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, আপনারা সবাই, আমরা এখানে জানি যে আমরা এখানে বিনা আছে, কিন্তু বিনা কবে থেকে শুরু হলো, কোথা থেকে এর যাত্রা শুরু, কখন শুরু হলো, এগুলো সম্পর্কেও আমাদের একটু জানা দরকার। যেমন আজ থেকে শুরু হয়নি, ইনস্টিটিউটটা 1972 সাল থেকে শুরু হয়েছে এবং হাঁটাহাঁটি পা করে আজকে 2017 সালে এটা পার্লামেন্টে বা সংসদে অ্যাক্ট হিসাবে পাস হয়ে আজকে বিনার এই অবস্থা। বিনা বাংলাদেশে আমাদের এটা হলো হেডকোয়ার্টার বা প্রধান কার্যালয়। এছাড়া একটা আঞ্চলিক কেন্দ্র রয়েছে গাজীপুরে, এছাড়া রয়েছে 13টি উপকেন্দ্র। 13টি উপকেন্দ্র দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। আমাদের বিনার যদি একটা ইনস্টিটিউট সম্পর্কে আপনি জানেন, আপনি এখানকার ছাত্র বা ছাত্রী, কিন্তু আপনাকে পরবর্তীতে আপনি কর্মজীবনে যাবেন। যখন আপনি কর্মজীবনে যাবেন, তখন আপনাকে যে কোনো বিষয় সম্পর্কে জানতে হবে যে একটা কর্মজীবনের পরিধি কি বা কর্মজীবনে কি কি জিনিসগুলো থাকে। সেখানে যে কোনো একটা অর্গানোগ্রাম থাকে বা যে কোনো একটা সাজানো গোছানো থাকে। আমরা যেমন আমাদের একটা পরিবারে থাকি, আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবকিছু রেখে একটা সেটআপ আছে। সেরকম ইনস্টিটিউটেরও একটা সেটআপ থাকে, যেখানে মহাপরিচালক বা ডিজি মহোদয় তিনি সংস্থা প্রধান, তারপরে 3 জন পরিচালক থাকেন, তারপরে আছেন সিএসও আরসি, এবং আমাদের 11টা ডিভিশন আছে, যেগুলো গবেষণা বিভাগ বলি আমরা বা রিসার্চ ডিভিশন। এছাড়া আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট আছে। টোটাল ম্যানপাওয়ার যদি আমরা বলি যে আমাদের এখানে 578 জন আমরা এখানে ম্যানপাওয়ার আছে, যার মধ্যে সায়েন্টিস্ট বা বিজ্ঞানী 170 জন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে বাংলাদেশে 13টা গবেষণা প্রতিষ্ঠান রয়েছে বা রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। এই রিসার্চ ইনস্টিটিউটগুলোর মধ্যে বিনা কেন একটু আলাদা, তাই না? নাম শুনে মনে হচ্ছে না যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। আমরা যে অন্যান্য, যেহেতু আমরা কৃষি বিষয়ে পড়াশোনা করেছি, আমরা তো জানি যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রয়েছে গাজীপুরে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, ইকো গবেষণা ইনস্টিটিউট, অনেকগুলো ইনস্টিটিউট রয়েছে, তাই না? যে ইনস্টিটিউটটা আমাদের এখানে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, কেন তার নাম হয়েছে? তাহলে তার ডিফারেন্সিয়েটটা কি? সে কেন আমার আদার্স অন্য ইনস্টিটিউট থেকে আমি কিভাবে এই রিসার্চটাকে আলাদা করব? সেজন্য আমরা বলেছি যে আমাদের এখানে একটা ম্যান্ডেট রয়েছে।
যে আমাদের ম্যান্ডেটটা বা আমাদের উদ্দেশ্য কি হলো, যে আমরা কিভাবে নতুন নতুন জাত উদ্ভাবন করব, সেটা পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে। পাশাপাশি বলেছি কি দেখেন, যে সয়েল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস, যে আমাদের যে সয়েল আছে, যে ওয়াটার আছে, আমাদের মাটি সীমিত না, জমি সীমিত, তাই না? যে আমাদের স্বাধীনতার পর থেকে প্রতি বছর এখন পর্যন্ত 1% হারে আমরা জমি হারাচ্ছি। কেন জমি হারাচ্ছি? কারণ বাসস্থান এবং শিল্পায়নের জন্য। পাশাপাশি আমরা কৃষি জমি 1% করে হারাচ্ছি, জনসংখ্যা প্রতি বছর বাড়ছে। তো আমাদের এই যে আমাদের যে পরিমাণ মাটি আছে, যে পরিমাণ জমি আছে এবং যে পরিমাণ আমাদের রিসোর্স আছে, এই রিসোর্সটাকে আমরা কিভাবে প্রপার ম্যানেজমেন্ট করে বা ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে করে আমরা কিভাবে এখানে প্রচুর ফসল ফলাতে পারি বা আমরা এখানে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি। দেখেন পাশাপাশি হচ্ছে কি আমাদের এখানে বিভিন্ন ঘাত বা প্রতিঘাত আসে, যেগুলো আমরা বলি অ্যাবায়োটিক স্ট্রেস এবং বায়োটিক স্ট্রেস। বায়োটিক স্ট্রেস বলতে আমরা বুঝাই কি, যে এখানে ফসলের রোগ পোকামাকড়ের আক্রমণ। অ্যাবায়োটিক স্ট্রেস বলতে আমরা কি বুঝাই, যে এখানে আমরা খরা, বন্যা, জলমগ্নতা, এইসব বিষয়গুলো, সেগুলো কিভাবে আমাকে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট করতে হবে, আমি এটা আগেই বলেছি। এখন দেখেন রিসার্চের এরিয়া, যে একটা রিসার্চ ইনস্টিটিউট আপনাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে সেখানে 11টা ডিভিশন রয়েছে বা 11টা বিভাগ রয়েছে। প্রতিটা বিভাগ কি করছে, প্রত্যেকের কাজ প্রত্যেকের থেকে আলাদা। যেমন যদি আমরা বলি যে ভ্যারাইটি দ্য ক্রপ ইমপ্রুভমেন্টের মধ্যে দেখেন আপনি প্লান্ট ব্রিডিং, হর্টিকালচার, বায়োটেকনোলজি আছে। এই তিনটা বিভাগের কাজ কি? তারা আপনাকে নতুন নতুন জাত এবং প্রযুক্তি দিবে, যেগুলো আপনার কৃষকের মাঠে বর্তমানে যে পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে তার চেয়ে তার জীবনকাল কম হবে, তার উৎপাদন বেশি হবে এবং সে বিভিন্ন ঘাত এবং প্রতিকূলতা সহিষ্ণু হবে। দেখেন আপনি এরপরে সয়েল এবং ওয়াটার ম্যানেজমেন্ট, সেখানে এই সয়েল ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে আপনার অ্যাগ্রোনমি আপনারা পড়েছেন, সয়েল সায়েন্স পড়েছেন, তাই না? তো এখন এই সব সাবজেক্টগুলো বা ক্রপ ফিজিওলজি, যেটা ক্রপ বোটানি ইউনিভার্সিটিতে আমরা সেটাকে ফিজিওলজি ডিভিশন বলি, তো তারা কাজ করে। আবার ক্রপ প্রোটেকশনের বেলায় আমি বলেছি যে প্যাথোলজি, এন্টোমোলজি। এরপরে আসেন আপনারা অল ফ্রম রিসার্চ, যেটা আমাদের হেড স্যার এখানে বসে আছেন, অ্যাডাপটিভ রিসার্চ এবং কিভাবে এক্সটেনশন হবে, বা আমাদের কি জাত যদি আমি উদ্ভাবন করি বা প্রযুক্তি যদি উদ্ভাবন করি, তাহলে কি আমার নিজেদের মধ্যে রাখলে হবে? এটা কি আমাকে কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং কৃষক যাতে এটা উপকৃত হয়, পাশাপাশি যেটা আমাদের ভোক্তা পর্যায়ে আমরা যারা আছি তাদের জন্য সেটা কাজে লাগে। সেজন্যই বলেছে যে সেটাকে সম্প্রসারণযোগ্য করতে হবে। এগ্রিকালচার ইকোনমিক্স ডিভিশন। ইকোনমিক্স কেন? আমার জাতের ইমপ্যাক্ট কতটুকু, কি পরিমাণ কৃষক এই জাতটা গ্রহণ করলো, দেশবাসী এটা থেকে কি পরিমাণ উপকৃত হলো এবং ভবিষ্যতে এটাকে কি করে ইমপ্রুভ করা যায় বা কোন কোন সেক্টরে বা কোন কোন ক্ষেত্রে আমাকে এখানে ইমপ্রুভ করার সুযোগ আছে। দেখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটা বলছি আমরা, আমাদের অ্যাচিভমেন্ট বলেছি। দেখেন যে অ্যাচিভমেন্টের মধ্যে কি বলেছি, যে আমাদের এখানে ধানের 26টা জাত উদ্ভাবন হয়েছে, বা তেলবীজ ফসলের 37টা, ডাল জাতীয় ফসলের 42টা এবং উদ্যানতাত্ত্বিক ফসল বা হর্টিকালচার ক্রপসের 25টা এবং আদার বলেছি যে আদার্সের মধ্যে 4টা। এছাড়া নন কমোডিটি অনেক প্রযুক্তি আছে। যেমন কি প্রযুক্তিগুলোর মধ্যে আমরা কিভাবে, আমরা যদি বলি যে যেমন জৈব ছত্রাকনাশক বা বায়োফাঞ্জিসাইড ব্যবহার করে কিভাবে আমরা ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি, রোগ পোকামাকড়ের আক্রমণ কমাতে পারি, এগুলোকে বলছি আমরা প্রযুক্তি। তারপরে যেমন আমরা যদি বলি যে আমরা রাসায়নিক সার ব্যবহার না করে বায়োফার্টিলাইজার ব্যবহার করব, সেই বায়োফার্টিলাইজার কিভাবে ব্যবহার করব, সেটা একটা প্রযুক্তি। এখন আমরা আপনি স্বাভাবিকভাবে ভাবতে পারেন যে তাহলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বা বিনা সারা বিশ্বে তার ভূমিকাটা কতটুকু? আমরা তো শুধু দেশের মধ্যেই আছি, দেশের মধ্যে না। দেখেন আপনি যে আমরা মিউটেশন ব্রিডিং এর মধ্যে আমাদের 22টা ফসলের 134টা জাত এখন পর্যন্ত উদ্ভাবিত হয়েছে। তার মধ্যে 90টা জাত উদ্ভাবন হয়েছে মিউটেশন ব্রিডিং এর মাধ্যমে বা ইরিগেশনের মাধ্যমে। এই যে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, বিশ্বে তা বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে দেখেন। বাংলাদেশে একমাত্র বিনাই কিন্তু মিউট্যান্ট ভ্যারাইটি রিলিজ করে থাকে। আপনি তাকিয়ে দেখবেন বাংলাদেশ হোল্ড দ্য পজিশন 8. That means whatever you think about it, the Bangladesh position holds 8 in all over around the world. Around the world, how much variety released in mutant variety? Then Bangladesh that position in the world. আপনাকে এখানে ভাবতে হবে যে বাংলাদেশের অবস্থানটা বিনা কোথায় নিয়ে গিয়েছে। বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করিয়েছে সে বিশ্বের মধ্যে 8ম একটা দেশ হিসাবে। আপনি যদি আসেন, আপনার যদি মনে হয় যে বাংলাদেশি জাতগুলো উদ্ভাবন করছে বা বিশ্বের জাতগুলো উদ্ভাবন করছে, না, চায়না সেখানে প্রথম, ইউএসএ সেকেন্ড। এখানে এই যে বিভিন্ন উন্নত
বিশ্বের দেশগুলো সেখানে উদ্ভাবন করছে বিভিন্ন জাত, সেখানে ফুল নিয়ে তারা জাত উদ্ভাবন করছে, তারা সেখানে ধান নিয়ে, তারা সেখানে পাট নিয়ে, গম নিয়ে, সিরিয়াল ক্রপ, অয়েল ক্রপ, বিভিন্ন ফসল নিয়ে তারা এই জাতগুলো উদ্ভাবন করছে। এবং তার পার্সেন্টেজটা দেখেন আপনি, এখানে দেখিয়েছে যে কিভাবে বা শতকরা কত ভাগ কোন ফসল কিভাবে মিউটেন্টের মাধ্যমে উদ্ভাবিত হয়ে থাকে। স্বাভাবিকভাবে স্যার আমাকে বলেছেন যে আমি প্ল্যান্ট ব্রিডিং ডিভিশনে, সবাই কি আমার নিজেরটাই একটু বলি যে প্ল্যান্ট ব্রিডিং আপনারা পড়ে আসছেন, বাট প্ল্যান্ট ব্রিডিং ডিভিশনের মাধ্যমে যে জাতগুলো উদ্ভাবিত হয়ে থাকে, একটি জাত কিন্তু এমনিতেই হয় না। আপনারা আজকে যে মাঠে যে ধানের গাছগুলো দেখেছেন, আপনারা যখন ফার্স্ট ইয়ারে অ্যাগ্রোনমি প্র্যাকটিক্যাল ক্লাস করেছেন, সরি, তো এখন আপনারা নিশ্চয়ই যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে বা আপনারা দেখেছেন যে এখান থেকে রাস্তায় হেঁটে গিয়েছেন যে ধানের বিভিন্ন জাত বা ধানের এক্সপেরিমেন্ট কৃষি তত্ত্ব বিভাগ তার ফার্মে করে থাকে বা আমাদের অন ফার্ম করে থাকে বা বিনাতে যদি কখনো বেড়াতে আসেন, দেখেছেন কিনা ধান গাছ কি এরকম দেখেছেন? আমরা যে ওয়াইল্ড রাইস, যেটা আমরা প্রথম ছবিটা দেখিয়েছি, এরকমটা দ্যাট মিন্স কি আমি যেটা বলেছি যে একদিনে এটা আসেনি। প্রথম কি ছিল যে ওয়াইল্ড বা বন্য প্রজাতিগুলো জাতগুলো এরকম ছিল, যার ফলন খুব কম ছিল এবং ছড়ানো ছিটানো ছিল। দেখেন আস্তে আস্তে আধুনিক জাত উদ্ভাবিত হয়েছে, কি তার ফলন বেড়েছে, তার প্লান্ট ক্যানোপি বা স্ট্রাকচার যেটা ছিল সেই স্ট্রাকচারটা একটা ডেভেলপড স্ট্রাকচারে এসেছে। এবং তার দেখেন কালার, আগে কিন্তু জাতগুলো যে ছিল সেগুলোর ওই ছিল, তার অনেক লম্বা একটা শ্বাসের মতো ছিল। বাট ডে বাই ডে ধীরে ধীরে কি হয়েছে দেখেন যে ওটা কিন্তু আমাদের কাজে লাগে না, বরঞ্চ এটা একটা এক্সট্রা। বাট ডে বাই ডে ডেভেলপমেন্টে এটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমরা যদি বলি যে হিস্ট্রিক্যালি প্ল্যান্ট ব্রিডিং কি করেছে বা উদ্ভিদ প্রজননের মাধ্যমে যে বিভিন্ন জাত উদ্ভাবন হচ্ছে, জাতটা আমাদের কি করেছে, জাতের মাধ্যমে কিন্তু হোল ওয়ার্ল্ডে দেখেন ডোমেস্টিক্যালি আমরা বলেছি যে হিস্ট্রিক্যালি যে মডার্ন ভ্যারাইটিগুলো একটা ফাউন্ডেশন বা একটা বেস হিসাবে কাজ করেছে। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ে আপনারা হাঁটাহাঁটি করেছেন, এই যে আমাদের আবাসিক এলাকার পিছনে এই যে আপনাদের মেয়েদের হল তৈরি হয়েছে না, দেখেছেন হাঁটতে হাঁটতে গিয়ে সেখানে খেয়াল করেছেন? কিংবা এইখানে এই যে আমাদের অফিসের অপোজিটে যে আপনাদের বিশ্ববিদ্যালয়ে 6টা ফ্যাকাল্টি হচ্ছে, সেখানে কি তারা দিন রাত পরিশ্রম করছে, কি করছে যে লাইক এজ এ বেসমেন্ট, একটা বেসমেন্ট তৈরি করার জন্য তারা কিন্তু ভিতরে মাটির ভিতরে জাস্ট এই বেসটা যত শক্ত হবে তত কি উপরের দিকে আমার এই ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে আমার নির্ভর করবে যে তার উপরের ভিত্তিটা কত ভালো হবে বা মজবুত হবে। আমার এই প্ল্যান্ট ব্রিডিং কি করছে, ডে বাই ডে বা ধীরে ধীরে গ্লোবাল ফুড সিকিউরিটির জন্য এগিয়ে যাচ্ছে। কেন গ্লোবাল ফুড সিকিউরিটি আমার দরকার? ফুড সিকিউরিটি বলতে কিন্তু আমি শুধু হাইজিন কেমিন করছি না, সেখানে আদারওয়াইজ মিনিং হবে কি যে সেখানে আপনার খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা, বাংলায় যে আমরা যে কথাটা বলে থাকি যে আমাদের খাদ্যের পাশাপাশি আমাকে কি যে আমাকে ঠিক আছে আমার খাদ্যের জন্য আমার ক্ষুধা নিবারণের জন্য লাগবে, পাশাপাশি কি আমার এনার্জি লাগবে, তাই না? আমাকে সুস্থ থাকতে হবে। তাহলে পুষ্টি নিরাপত্তা হচ্ছে যে আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে, পাশাপাশি আমার যে নিয়মিত খাবারের প্রয়োজনটা সেই প্রয়োজনগুলোকে আমাকে মেটাতে হবে। দেখেন আপনি প্ল্যান্ট ব্রিডিং নিয়ে আমি বলেছি যে মেথডগুলো আছে যে আমাদের এখানে আপনারা জেনেটিক্স ডিপার্টমেন্টে যখন যাবেন বা জেনেটিক্সের ক্লাস যখন হবে তখন আপনারা পড়বেন যে ক্রস ব্রিডিং এর মাধ্যমে হয় বা যেটা আমরা হাইব্রিডাইজেশন বলি। পাশাপাশি আমরা যেটা বলেছি যে আমরা মিউটেশন ব্রিডিং করি। প্ল্যান্ট ব্রিডিং এর 4টা মেথড আছে, তাই না? 4টা মেথড আপনারা জানেন না? সবাই জানেন তো? রেসপন্স না করলে কি করে বুঝবো? এগ্রিকালচার করছেন লেভেল 2 1 বছর পার হয়েছে না? 2 বছর। হ্যাঁ 2 বছর। আচ্ছা আচ্ছা। তো এখন একটা বিষয় হচ্ছে কি যে আমি যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমাকে আগাতে হবে। আপনি যখন এগ্রিকালচার বা ইউনিভার্সিটিতে পড়তে এসেছেন, আমি একটা কথা বলি যে আমাকে তখন আমার যে অবস্থান ছিল আপনার যে অবস্থান আছে সেই অবস্থানটাকে আপনাকে আরো সুদৃঢ় করতে হলে আপনার একাডেমিক্সের পাশাপাশি আপনার যে অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনাদের যে মানে শিক্ষকবৃন্দ যে ক্লাসগুলো নিলেন, যে পরীক্ষাগুলো নিলেন, পরীক্ষার জন্য যে পড়াটা সেটাই করবেন না বা শুধু পাস করতে হবে সেটা না। একাডেমিক্সের বাইরে যে অন্যান্য যে নলেজ গ্যাদার বা জ্ঞানের জন্য যে আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে একটু জানতে হবে বা পড়তে হবে। এখন প্ল্যান্ট ব্রিডিং হচ্ছে কি 4টা মেথড আছে, যেমন হাইব্রিডাইজেশন, ইন্ট্রোডাকশন, মিউটেশন এবং অ্যাডাপ্টেশন। যে এই বিভিন্ন ভাবে জাত আপনার উদ্ভাবন করা যায় 4টা পদ্ধতিতে। তো আমরা কি করি, আমরা যারা প্ল্যান্ট ব্রিডার তারা 4টা পদ্ধতি উদ্ভাবন করি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে
যে বিনা নামটা শুনে হয়তো মনে হচ্ছে তারা শুধু নিউট্রিশন ব্রিডিং করছে, তা কিন্তু নয়। এখানে 4টা পদ্ধতি ব্যবহার করে আমার যদি ডিজায়ার বা আমার যেটা আমি চাচ্ছি সেটা যদি আমি পেয়ে যাই তখনই সেটা আমি করি। নিউট্রিশন ব্রিডিং এর কিছু মজার বিষয় দেখেন, আপনারা তখন আপনাদের হর্টিকালচার যে ফার্ম আছে কখনো গিয়েছেন? হর্টিকালচার ফার্মে আপনারা দেখবেন যে সেখানে প্রফেসর ডক্টর হারুন, তার কিন্তু চমৎকার চমৎকার আপনার সেখানে ফুলকপি, বাঁধাকপি, ক্যাবেজ, তারপরে আপনার ক্যারট বা গাজরের চমৎকার খুব কালার আছে বিভিন্ন সেখানে, সে জানতো যেগুলো, এবং সেগুলো কিন্তু খেতেও টেস্টি। আমাদের সৌভাগ্যটা কি জানেন, যে এখানে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ আছেন, তারা যেমন আমরা যেমন তাদের মানে ছাত্র, বা তারাও আমাদেরকে সেইভাবে স্নেহ করেন বা শ্রদ্ধা করেন। যেমন অনেক শিক্ষকরাই সেখানে আমাদেরকে দেন যে খেয়ে দেখেন, এবং দেখেছি আমি সেটা প্রত্যেকটা জাত বা আপনাদের হর্টিকালচারের উনি দিয়েছেন, আমি টেস্ট করে দেখেছি প্রত্যেকটা টেস্টি, পাশাপাশি কি সেগুলো হাই নিউট্রিশনাল ভ্যালু। তো দেখেন ব্রিডিং কিন্তু এইভাবে আসেন, এমনি আসেন। তো এই যে চেষ্টা করেছেন উনি, পরিশ্রম করেছেন বিভিন্ন ভাবে। এখন ভুট্টা বলেন, রাইস বলেন, দেখেন ধানের যে আমরা দেখি, আপনারা তো বাজার থেকে চাল কিনে খান বা ধান খান বা ভাত খান, তাই না? কিন্তু কখনো কি দেখেছেন যে চালটা বাজার থেকে বাবা বা মা কিনে আনলো, সেটা কিরকম কখনো হাত দিয়ে কি ধরে দেখেছেন? না শুধুমাত্র মায়ের কাছে দিলেন, মা রান্না করলো, বা বুয়ার কাছে দেয়া হলো, বুয়া রান্না করলো শুধুমাত্র ভাতের প্লেটে। কখনো কি এই চিন্তাটা এসছে মাথায় যে আমি একটু দেখি যে বাবা যে বাজার থেকে আনলো বা মা যে বাজার থেকে আনলো চালটা কিরকম? খেয়াল করেছেন কখনো কেউ? দেখেননি কখনো? আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে দেখবেন যে প্রত্যেকটা দানা তার প্রত্যেকটা থেকে ভিন্নতা রয়েছে। যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকের মধ্যে তার যেমন একটা নিজস্বতা রয়েছে, তার একটা স্বকীয়তা রয়েছে, তার একটা বৈশিষ্ট্য রয়েছে। এগুলো আমরা বলেছি কি যে নিউট্রিশন ব্রিডিং এর মাধ্যমে এই বৈশিষ্ট্যটা বিভিন্ন রূপে বা বিভিন্ন ভাবে যত দ্রুত দেখা যায়, আদার্সের মাধ্যমে অত দ্রুত আমার আসে না। দেখেন আপনার হার্নার মুলার সে কি করেছে, সে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে। সে আজকে না, কিন্তু 1920-তে। দেখেন প্লান্ট ব্রিডিং এর যে যাত্রা শুরু হয়েছে, সে কিভাবে এসেছে, স্বাভাবিকভাবে তারা থিঙ্কিং করেছে, চিন্তা করেছে যে কিভাবে প্রত্যেকটা জিনিস, নট অনলি প্লান্ট, তিনি প্লান্ট ব্রিডিং নিয়ে কাজ করেছেন, বাট অনলি যে ব্রিডিং নিয়ে কিভাবে একটার পর একটা জাত উদ্ভাবন হয় সেটা। মুলারের পরে দেখেন আপনার জন স্টেডলার, সে কি করেছে, সে থিঙ্কিং করেছে যে আমরা স্বাভাবিকভাবে হাইব্রিডাইজেশনের মাধ্যমে জাত উদ্ভাবন করি, পাশাপাশি যে নিউট্রিশন ব্রিডিং এর মাধ্যমে এক্স-রে, গামা, এই আদার্স যে জেনেটিক ভেরিয়েশন, আদার্স ইনভেস্টমেন্ট গুলো দিয়ে, আদার্স ইকুইপমেন্ট গুলো দিয়ে তার মধ্যে যে জেনেটিক ভেরিয়েশনটা আছে সেটা উনি দেখিয়েছেন। সেজন্য বলেছি যে মোর দ্যান 100 ইয়ার্স, নাকি এখন 2025 না, 1920 মানে কি প্রায় 105 বছর আগে। So that means thing is that they have been done, they have been shown it. এখন দেখেন না রবীন্দ্রনাথ আলাদা, সে কি করেছে, সে দেখিয়েছে যে কমপ্লেক্সিটি, ধরেন একটা জিন বা একটা যে ক্যারেক্টার তা নির্ধারিত হয়। আমরা বলি যে বিভিন্ন ভাবে সাচ আছে, আমরা যদি বলি যে একটা সল্ট টলারেন্ট ভ্যারাইটি, সল্ট টলারেন্ট ভ্যারাইটি আমি যদি প্রাথমিকভাবে বলি যে প্রথম যেটা দেখা হয়েছে যে একটা ধানের মধ্যে তার ক্রোমোজোম 24টা ক্রোমোজোম থাকে না, ক্রোমোজোম 1-এ তার লং আর্মে সাল্টল জিন আছে। এই যে সাল্টল জিন সে কিন্তু পলিজেনিক, তার মানে সে অনেকগুলো জিন দ্বারা তার ক্যারেক্টারটা বা তার চরিত্রটা নিয়ন্ত্রিত হয়। এখন একটা জিন দ্বারা কিন্তু সে নিয়ন্ত্রিত হচ্ছে না। এই যে সিকোয়েন্সটা বা এইভাবে যে তার সিকোয়েন্সিংটা, এটা উনি কিন্তু দেখিয়েছেন, যেমন বলেছেন যে এটা একটা র্যান্ডম প্রসেস, যেভাবে কন্টিনিউয়াস বা চেঞ্জ হচ্ছে আমার এখানে। এখন আমরা যদি বলি যে কেন আমার আদার্স বা হাইব্রিডাইজেশন বা ইন্ট্রোডাকশন এইসব ছাড়া আদার্সে কেন আমার মিউটেশন ব্রিডিং প্রয়োজন, মিউটেশন ব্রিডিং যদি আমি বলি সেখানে আমাকে ক্রিয়েট নিউ ভেরিয়েশন, আমাকে যদি নতুন কিছু পেতে হয়, আমাকে যদি কোনো ভেরিয়েশন পেতে হয়, তাহলে we must have to go this. Do you agree of this? You think about this. Genetic variation তার অর্গানাইজেশনের মধ্যে তার অপটিমাম যে লিঙ্কেজের মধ্যে আসবে সেটা, যেমন যদি আমরা ধরি যে ক্রোমোজোমের কি হয়, এখানে ডিলেশন হয়, ডুপ্লিকেশন হয়, আদার্স অন্য যে কোনো কিছু। এখন যে কোনো কিছু আমরা একটা হোক, ক্রোমোজোমের ডিলিকেশন হোক বা ডুপ্লিকেশন হোক, আমি যদি হাইব্রিডাইজেশনের মাধ্যমে করি আমার যে সবসময় সেটা ডিজায়ার হবে তা কিন্তু না, কারণ কি তার জন্য উপযুক্ত পরিবেশ দরকার। আমরা কি বলি জেনেটিক্সের বেলায় G/E একটা কথা শুনেছেন যে জেনেটিক্স ইজ এনভায়রনমেন্টাল ইন্টারঅ্যাকশন। যদি আমি বলি যে আপনিও মানুষ আমিও মানুষ, একটা কথা আছে না যে তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎটা শুধু শীত দ্বারায়। দ্যাট মিন্স কি আমার যতটুকু এনার্জি, আপনি যদি পাহাড়ে যান, পাহাড়ের একটা মেয়ে বা ছেলে
সে যেই পরিমাণ এনার্জি ব্যয় করতে পারে, আপনি আমি কি সেটা পারবো বলেন? পারছি না। কি জন্য পারছি না? ওই যে বললাম যে জি বাই ই, জেনেটিক বাই এনভায়রনমেন্টাল ইন্টারাকশন। তার ওই পরিবেশে সে কি ছোটবেলা থেকেই বা তার জন্মের পর থেকেই সে ঘাত সহিষ্ণু হয়ে বড় হয়েছে বা তৈরি হচ্ছে। বাট আমরা কি ওই ঘাত সহিষ্ণু ভাবে তৈরি হইনি। সেই জন্য বলছে যে আমরা যদি ব্রডলি অ্যাপ্লিকেবলের মধ্যে যাই, তখন আমাকে এনভায়রনমেন্টাল ইন্টারাকশনের দিকেও আমাকে খেয়াল রাখতে হবে। এখন আমরা যদি ইনডিউসড মিউটেশন করি বা মিউটেশনের বেলা আমাকে সেখানে ফিজিক্যাল এবং কেমিক্যাল দুই ধরনের মিউটেশনই আসবে। এবং পাশাপাশি বলেছি কি দেখেন আপনি নিউক্লিয়ার আর সাইটোপ্লাজমিক অর্গান ইন ডিএনএ। এখন সাইটোপ্লাজমের ক্রোমোজোমগুলো কি করে বা আরএনএ রাইবোজোমাল নিউক্লিওজোমগুলো কি করে এসএসসি তে পড়েছেন, তাই না? 9 এ পড়েছেন না? এগুলো মনে আছে? হয়তো এখন আবার স্যার বলেছেন যে সেকেন্ড ইয়ারে বা নেক্সট আপনারা জেনেটিক্স পড়বেন, কিন্তু কিছুটা রিকল করতে পারেন কিনা যে এসএসসি সেই 8 থেকে বা 9 থেকে শুরু হয়েছে, এসএসসি তে পড়েছেন, এইচএসসি তে পড়েছেন, যে আমাকে জানতে হবে। সেটা বলেছি যে আমরা আজকাল অনেক সময় করি কি দিনের অধিকাংশ সময় ব্যয় করি যেটা অপ্রয়োজনীয় অনেক জিনিস দিয়ে। যেমন আমি যদি দেখি ওই যে মানে হয়তো বা আমার লেকচারকে পছন্দ হচ্ছে না, একজন মোবাইল দেখছেন, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। এই মোবাইলটা যদি আমি দেখতে যাই সে কি দেখছে দেখবো, ডেফিনেটলি আমি বলবো যে আমি যদি এখান থেকে একবারে উড়ে যেতে পারতাম আমি দেখতাম যে সে ফেসবুক দেখছে। আপনার আমার সাথে একমত কিনা? তো এইটা হলো কি আমি মানে পরিষ্কার বাংলা ভাষায় বলি যে এটা একটা শয়তানের বাক্স। আপনি এটা দেখবেন না, আপনি দেখেন দিনের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা সবকিছুই দেখার আছে বা একটা নির্দিষ্ট সময়। বাট আপনি কি করবেন? আপনি গুগলে সার্চ দিবেন, আপনি আদার্স যে কোনো ওয়েবসাইটে যাবেন বা লিঙ্কে যাবেন, তখন আপনি চিন্তা করবেন যে আমি একজন এগ্রিকালচারিস্ট হচ্ছি, যে এগ্রিকালচারের লেটেস্ট কি জিনিসগুলো দিয়ে কিভাবে সার্চ, যেমন এগ্রিকেমিস্ট্রি সার্চ আর যে কোনো একটা টপিক পড়ালো ক্লাসে, যে এই টপিকটা যে আমি আজকে ক্লাসে পড়েছি বা এই লেকচারটা যে আমি ক্লাসটা করিয়েছেন, আমার পরীক্ষা যেটুকু আসছে সেটুকু আমি মুখস্থ করছি বা মুখস্থ করছি। কারণ কি এটা তারপরে পরীক্ষার হলে গিয়ে বমি করে দিব, লিখে দিব, শেষ, ডাজন্ট ম্যাটার। এদিকে না গিয়ে আপনি জাস্ট ফেসবুক না দেখে কি করবেন, আপনি সার্চে লেকচারটা পড়ালো সেই লেকচারটা গুগলে সার্চ দেবেন, দেখবেন যে সেখানে আপনার 8টা 10টা বিভিন্ন লেকচার আসছে। হয়তো স্যার আপনাকে যে পর্যন্ত বলেছেন তার বাইরে আপনাকে আরো বেশি নলেজ গ্যাদার করতে হবে। স্বাভাবিকভাবে যেমন দেখেন যে বোর হবেন না, একটা গল্প বলি কিভাবে আপনি নিজেকে ডেভেলপ করবেন। আপনারা এই মাওলানা জালালউদ্দিন রুমির নাম শুনেছেন? সারা বিশ্বে সে একজন শুধুমাত্র মানে পণ্ডিত ব্যক্তি ছিল না, সে বিশ্বখ্যাত, যদিও সে তুরস্কের কিন্তু সে আমেরিকার প্রসিদ্ধতম কবি ছিলেন এবং বিশ্বের জ্ঞানীগুণী ব্যক্তিত্ব। ভদ্রলোক কি করছেন, একদিন উনি একটা পুকুরের পাড়ে বসে, ওনার দাদা এবং প্রপিতামহ তারাও ছিল তখনকার সময় বিশ্বের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিত্ব 16 দশকে। তো উনি একদিন একটা পুকুরের পাড়ে বসে তার খুব দুর্লভ এবং মূল্যবান কিছু বই পড়ছিলেন। হঠাৎ করে রাস্তা থেকে এক লোক হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার সময় যে উস্কো খুস্কো স্বাভাবিকভাবে, তো সে এসে জিজ্ঞাসা করছে মাওলানা জালালউদ্দিন রুমিকে, তুমি এগুলো কি পড়ছো? তো স্বাভাবিকভাবে সে আই ডোন্ট কেয়ার, সে তাচ্ছিল্য করে বা তাচ্ছিল্য করে সে বলছে ওসব তুমি বুঝবে না। তো ভদ্রলোক কি করছে, আস্তে আস্তে তার কাছে এসছে, কাছে এসে করেছে কি সিঁড়ির একদম পুকুরের পাড়ে হাত দিয়ে সবগুলো বই পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। তখন তো সে জালালউদ্দিন হাই হাই করে উঠেছে যে হাই 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 তুমি কি করলে, আমার তো দুর্লভ দুষ্প্রাপ্য মূল্যবান বইগুলো কোথায় পাবো, আমার তো সবই ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তো তখন সে তার দিকে তাকিয়ে আচ্ছা ঠিক আছে আস্তে করে পুকুরের মধ্যে হাত দিয়েছে সবগুলো বই আবার তুলে দিয়েছে এবং তুলে দিয়ে দেখে যে না বইগুলো নষ্ট হয়নি। তো তখন জালালউদ্দিন রুমি তাকে জিজ্ঞাসা করছে যে তুমি এটা কিভাবে করলে? তো তখন সে জাস্ট সেম অ্যানসারটা দিয়েছে, এসব তুমি বুঝবে না। ওই লোকের নাম হলো শামস তাবরিজি। তো তারপরে কি করলো, জালালউদ্দিন রুমি কি করেছে, সেখানে তার শিষ্যত্ব গ্রহণ করেছে, 40 days and 4 months তার আন্ডারে থেকেছে। তার মধ্যে থেকে সে আগে কি মনে করেছিল যে তৎকালীন সময়ে আমি বিশ্বের জ্ঞানী ব্যক্তিদের বা পণ্ডিত ব্যক্তিদের মধ্যে একজন, কারণ তার বাবাও জ্ঞানী ছিলেন, তার মানে দাদাও জ্ঞানী ছিলেন। তখন তার ধারণা হলো যে না আমার চেয়ে তো আরো জ্ঞানী আছে। তখন তারপরেই কিন্তু সে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবি হিসাবে আবির্ভূত হয়েছে। তো গল্পটা বলার উদ্দেশ্য হলো আপনি ঠিক আছে আপনার আশেপাশে বা আপনার শিক্ষকবৃন্দ আপনাকে ক্লাসে যেই লেকচারটা দিল, আপনাকে কেন বলছি যে ফেসবুক না দেখে আপনি সেই লেকচারগুলো দেখবেন, দেখবেন কি
যে গুগলের তার সমসাময়িক আরো 8-10টা বা আরো অনেক বেশি আছে। আপনাকে সংস্থাবৃদ্ধি হতে হবে, যে আপনাকে নলেজটা ওই পর্যায়ে নিয়ে যেতে হবে যে আমার শুধু একাডেমিক্সে শুধুমাত্র ক্লাসের মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো না, বা পরীক্ষার আমার শিডিউলের মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো না। পারবো না আমরা ইনশাআল্লাহ? থ্যাংক ইউ। এখন আমরা দেখেন যে আমরা কি বলেছি যে আমাদের ক্রোমোজোমের যে মিউটেশনের মাধ্যমে আমার ক্রোমোজোমের স্ট্রাকচার চেঞ্জ হয়। কি হয়? আমরা বলছি যে ডুপ্লিকেশন অফ সিগমেন্টস। আমরা জানি না যে ডিএনএ সিকোয়েন্স কয়টা? 4টা না? এ জি টি সি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আচ্ছা, এখন কি হয়? যখন একটার উপরে ডিএনএ ডুপ্লিকেশন হয়, যখন আমরা ইরিডিয়েশন দিচ্ছি বা মিউটেশন দিচ্ছি, হয়তো আমার ডিজায়ার্ড জিনের মধ্যে হচ্ছে না, বাট যখন ডুপ্লিকেশন হচ্ছে তখন কি তার চারিত্রিক বৈশিষ্ট্যে পরিবর্তন আসছে, তাই না? এরপরে দেখেন আবার আপনার বলছি কি ট্রান্সলেশন অফ সেগমেন্টস, তার বিভিন্ন সেগমেন্টসের মধ্যে তার ভাগ হয়ে যাচ্ছে। এই যে আমরা যদি একটু কাছে খেয়াল করি, দেখেন চেতনা নীতি থেকে না চেহারা আটকে যাচ্ছে। ক্লিয়ার সবার ওখানে? এখন আপনি দেখেন যে কেমিক্যাল মিউটেশন হোক বা ফিজিক্যাল মিউটেশন হোক, এখানে প্রথমে কি বলেছি দেখেন যে পয়েন্ট মিউটেশন হচ্ছে, ইনসারশন হচ্ছে, ডিলিশন হচ্ছে, ডুপ্লিকেশন হচ্ছে, ট্রান্সলোকেশন হচ্ছে, ইনভার্সন হচ্ছে। দ্যাট মিন্স কি পয়েন্ট মিউটেশন আমার একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে। আমার সেখানে কি ইনসারশন মানে আবার ধরে যে যেখানে এ জি টি সি এর পরে আবার কি এ হওয়ার কথা ছিল, সেখানে যদি আমার সি আসে তাহলে কি হবে? সি এ পি জি সি। দ্যাট মিন্স সে আবার কিন্তু যেখান থেকে শুরু হলো সেখান থেকে শুরু হলো, তারপরে তার চেঞ্জ হয়ে গেল। ডুপ্লিকেশন হতে পারে, ট্রান্সলেশন চেঞ্জ হতে পারে, এবং সেখানে ইনভার্সন হতে পারে, বিভিন্ন ভাবে এটা হতে পারে। আমরা যদি বলি, যেটা আমি বলেছি যে নরমালি আমার কোডগুলো কিভাবে থাকে, এটা একটা কবিতার মাধ্যমে বা একটা লাইনের মাধ্যমে হয়েছে। যে যেমন দেখেন যে বলেছি যে ফ্যাট ওল্ড ক্যাট শো দা ডগ, মেইন তিনটা যদি আমি এটা ধরি যে আমাকে এখানে ডিএনএ যে আমার যে কোডগুলো ছিল, কোডগুলো এরকম ছিল, বাট তার সে যদি এডিশন হলো বা ডিলিশন হলে কি হয় দেখেন, এডিশন হলে সে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে না? মিনিংটা কি চেঞ্জ হচ্ছে না? মিনিংটা চেঞ্জ হচ্ছে মানে এটা আমি বোঝানোর জন্য এটা করেছি। মিনিংটা চেঞ্জ হচ্ছে মানে আমার যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেটা আমার চেঞ্জ হয়ে গেছে। অনেকে বলে না যে যেমন ধরেন আমি আগে দুষ্টু ছিলাম, এখন আমি ভালো হয়েছি। অনেকে বলে না যে তাইলে কি তার জিনের মিউটেশন ঘটেছে, তাই তো নাকি? জিনের মিউটেশন ঘটেছে বা ইন্ডিয়ান মিউটেশন ঘটেছে, তার ফলে সে ভালো হয়ে গিয়েছে। বিষয়টা কিছুটা সেরকম। আবার দেখেন আপনার ডিলেশন যখন হয় তখনও কিন্তু তার অরিজিনাল আমার যে সেন্টেন্সটা যে দি ফ্যাট ওল্ড ক্যাট শো দা ডগ, এটা কিন্তু আর নাই। দ্যাট মিন্স তার যে কোনো না যে কোনো ভাবে তার পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে মানে কি, যদি তার ফলন কম হয়ে থাকে তখন তার হয়তো যদি আমার ইল্ডের যে আছে এইচডি জিন আমরা বলি, সেই জিনের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তার ফলন হয় বাড়বে বা কমবে। আবার যদি আমি এসডি জিন বলি, সেটার মধ্যে কি হবে, তার ডিউরেশনটা কমবে বা বাড়বে, অর্থাৎ সে শর্ট ডিউরেশন আনে। এখন আমার যদি ডিজায়ার শর্ট ডিউরেশন থাকে আমি শর্ট ডিউরেশনটা নিব। আবার যদি আমি স্ট্রেসের যে জিনগুলো আছে, যেটা আমি বলি যে জলবদ্ধতার বেলায় সাবমার্জেন সাব ওয়ান জিন, লবণাক্ততার বেলায় সালট্রাল জিন, এই যে জিনগুলো আছে আমার যেটা ডিজায়ার সেই জিনটা যদি হয়ে যায় তখন আমি সেটাকে রিসিভ করব বা তখন আমি সেটাকে টেক করব। দেখেন বিভিন্ন ভাবে কিন্তু আমার এই ডিরেকশনটা বা হয়ে থাকে। যখন আমার ক্রোমোজোমে কখনো লং আর্মে হয়, কখনো শর্ট আর্মে হয়। ক্রোমোজোমে তো এখনো আছে, জেনেটিক্সে পড়েনি, তো যেটা আপনি বেসিক পড়েছেন, এসএসসি তে পড়েছেন, এইচএসসি তে পড়েছেন যে লং আর্মে বা শর্ট আর্মে যখন যেখানে আপনার এই চেঞ্জটা হলো, সেই চেঞ্জটা তখন কি যদি আপনার ডিজায়ার হয় তখনই আপনি সেটাকে টেক করবেন। দেখেন বিভিন্ন ভাবে আমি এটা দেখানোর আমার চেষ্টা করেছি যে ট্রান্সলোকেশন হতে পারে বা কিভাবে ইনভার্সন হতে পারে, কোন জায়গাটা আমার চেঞ্জ হলো, বা ডুপ্লিকেশন হতে পারে, ডুপ্লিকেশনের বেলায় কোন জায়গাটা চেঞ্জ হলো। প্রত্যেক সময় এক জায়গাটা চেঞ্জ হবে তা না, কিন্তু কোনো না কোনো জায়গায় চেঞ্জ হবে। বাট আপনি বলতে পারেন আমার ডিজায়ারটা হলো না, আমি চাচ্ছি যে একটা স্বল্প জীবনকালীন ধানের গাছ হবে, যেটা ফলন দিবে অল্প দিনের মধ্যে। যেমন সাধারণত ধানকে আমরা যদি বড় মৌসুমের কথা বলি, এখন যে ধান লাগানো হচ্ছে এটা কি বলি আমরা, মাঠে দেখেছেন বড় মৌসুম না? আচ্ছা, বড় মৌসুমে ধানের জীবনকাল স্বাভাবিকভাবে কত হয়, যেমন 140-45 দিন এরকম হয়, তাই না? এখন আমার যদি ডিজায়ার থাকে যে না 140-45 দিনে আমার এক বিঘায় যেমন 22 মণ বা 28 মণ ধান হয়, আমি এই বিঘাতে 22 মণ ধানই পাবো বা 28 মণ ধানই পাবো। বাট আমাকে যদি হেক্টরে বলি যে এখানে 7 to 8 টন পার হেক্টর, যে আমার ইল্ডটা থাকবে বা আমার ফলনটা থাকবে 7 to 8 টন পার হেক্টর, বাট আমি বীজ দিন তার
মিউটেশন হয়ে থাকে। এখন আমরা যদি বলি যে ফিজিক্যাল মিউটেশন হোক বা কেমিক্যাল মিউটেশন হোক বা আয়োনাইজিং রেডিয়েশন হোক, এটা কিন্তু বড় ফিল্ডের মধ্যে এইভাবে রেডিয়েশন কিন্তু দেয়া যায়। এখন আমি যদি এটা মানে ইউজ বলি বিভিন্ন ভাবে, আমি যেটা দেখেছি যে জেনেটিকের যে ভেরিয়েশন, জেনেটিক ভেরিয়েশনের বিভিন্ন ভাবে হয়। বিভিন্ন এক্সাম্পল দেখেন যে তার কালার চেঞ্জ হয়েছে, কিভাবে চেঞ্জ হয়েছে, যে শুধুমাত্র যে ফুলে হয় তা না, পাতায় হয়, তারপরে আপনার যে মানে শীষে হয় বা তার দানায় হয়, বিভিন্ন ভাবে ক্রোমোজোমের ভিতরে এবং বাইরে সেগমেন্টে, এখানে আমার প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রত্যেকটা সেক্টরে আমার এখানে সেখানে আমার চেঞ্জ হয়ে থাকে। এই চেঞ্জগুলোর পাশাপাশি দেখি আমি যে রেডিয়েশনটা কিভাবে আসে। এইভাবে একটা জাত যেমন তারা প্রথম থেকে শুরু করে এবং এমন থেকে শুরু করে প্রথমে যে রেডিয়েশন দিলাম, তারপরে তার জেনারেশনগুলো গ্রো করলাম, তারপরে কি আমি ফিনোটাইপিং মানে মরফোলজিক্যাল মার্কার দিয়ে আমি দেখলাম যে এখানে ফিনোটাইপিংটা আমার কিরকম হলো। তারপর আমরা মাল্টিপ্লিকেশন ট্রায়াল, ওই যে বলেছি যে এনভায়রনমেন্টাল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় এখানে ট্রায়াল দিয়ে থাকি। ট্রায়ালের পরে আমরা কিন্তু একটা ভ্যারাইটি রিলিজ দিয়ে থাকি। ভ্যারাইটি রিলিজের বেলায় আপনি দেখেন যে ক্রপ যখন আমি ইমপ্রুভমেন্ট করবো, একটা কথা এখানে এসছে হায়ার ইল্ড উইথ জেনেটিক গেইন। জেনেটিক গেইনটা কি, যে আমার এখানে যে পরিমাণ আমি ডিজাইন করেছি, এই বছর আমি যেটুকু ফলন বাড়িয়েছি তার এক্সট্রা যেখানে আছে সেখান থেকে আমার 10% বাড়াতে হবে। পরবর্তীতে আমি যেই অবস্থানে আছি ওই অবস্থান থেকে তাকে আমি আরো বৃদ্ধি করব। এখানে দেখেন বিভিন্ন ট্রেড কিন্তু আমরা নিয়ে কাজ করি, স্যালারিটি হোক, সাবমার্জেন্স হোক, এখানে আপনার কমপ্লেক্সিটি, বিভিন্ন ভাবে আমরা এখানে আদার্স ট্রেডগুলো নিয়ে কাজ করি। এখন যদি আপনি বলেন যে আমি যেটা বলেছি যে বিনা 22টা ফসলের 134টা জাত আমরা ডেভেলপ করেছি, তার মধ্যে দেখেন লিখেছি যে মিউট্যান্ট ভ্যারাইটি 90, অর্থাৎ আমাদের সিরিয়ালের 27টা, ধানের ভ্যারাইটি 26টা, গমের একটা। এইভাবে আমরা বিভিন্ন ভ্যারাইটিগুলো যে ডেভেলপ করে থাকি। এখন ভ্যারাইটি ডেভেলপের বেলায় কি হয়েছে দেখেন আপনি, যে সেইখানে বিভিন্ন জনপ্রিয় জাতগুলো যেগুলো আমরা 134টা ভ্যারাইটি কি কৃষকের মাঠে আছে তা কিন্তু না, আমরা বলি কি যে সম্প্রসারণযোগ্য জাতগুলো, যে যেগুলোর মধ্যে কৃষক খুব সহজে অ্যাডাপ্টেশন করেছে বা এই জাতগুলো দেশের বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে। এখন কেন চাষ হচ্ছে এই বিষয়টা বা এই বৈশিষ্ট্যটা আমাকে জানতে হবে। যে আমার যেমন ধরেন যে আমি যদি বলি যে আমনের বেলা, আমনের কোন সিজন জানা আছে সবার? রেইনি সিজন যেটা আমরা বলি। এখন আমনের সময় কি হয়, আমরা বলি যে নরমালি যে বোরোর সিজনটাকে ড্রাই সিজন আর ওয়েট সিজন বলি। ওয়েট সিজন মানে হচ্ছে আমনের যে সিজনটা। ওয়েট সিজনে দেখেন আপনারা যে বিনাধান সাত সে কি করেছে যে 115 থেকে 120 দিনের মধ্যে, অর্থাৎ স্বাভাবিকভাবে আমনের যে জাতগুলো দেশে চাষ হচ্ছে সেখানে কিন্তু আমার এই রেডিয়েশন দেওয়ার ফলে তার জীবনকাল কমে গিয়েছে। জীবনকাল 20 দিন কমে গিয়ে সে 115-20 দিনের মধ্যে পাচ্ছে, কিন্তু ফলন স্বাভাবিক রয়েছে। যে কথাটা আমরা ইতিপূর্বে বলেছি 5 থেকে 5.5 টন ফলন হচ্ছে। ফলশ্রুতিতে কি হচ্ছে, কৃষক একই জমিতে যেখানে সে 2 ফসল করত সেখানে সে 3 ফসল চাষাবাদ করতে পারছে। আমার যখন সময়টা কমে যাচ্ছে তখন আমি জমির ইউটিলাইজেশন বা তার ব্যবহারটা সবচেয়ে বেশি করতে পারছি। আবার দেখেন বিনাধান 11 এখানে দেখেন কি লেখা আছে আপনাদের সাবমার্জেন্স টলারেন্স। সেটা কি যে এর মধ্যে সাম1 জিন আছে। সেই জিনটা কি করে আপনারা যখন কিছু বন্যা প্রবণ এলাকা আছে যে আমরা বলি ফ্লাশ ফ্লাড বা আকস্মিক জন্মবিদ্যা, এখানে কি হয়, ধরেন কৃষক ধানের চারা লাগালো, ময়মনসিংহের কিছু অঞ্চল আছে যেখানে আপনার ধোবাউড়া, তারপরে হালুয়াঘাট, নেত্রকোনার কিছু অঞ্চল আছে, এরপরে আপনার রংপুরের কুড়িগ্রাম, জামালপুরের মেলান্দহ, কিছু অঞ্চল আছে এখানে। এই অঞ্চলগুলো হয় কি, যখন কৃষক আমনের মৌসুমে বা ওয়েট সিজন ওখানে ধানের চারা লাগালো, চারা যখন একটু বড় হলো তখন হঠাৎ করে আকস্মিক জলমগ্নতা সৃষ্টি হয়। আকস্মিক জলমগ্নতা সৃষ্টি হয়ে ধানের চারাগুলো সেখানে সে কিন্তু ডুবে যায় পানির নিচে। তখন স্বাভাবিকভাবে কি হয়, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন পরে পানিটা যখন সরে যায় অন্য জাতগুলো তখন মরে যাবে, তাই না? যখন বিনাধান 11 কেউ দেখবে কৃষক, তখন সে ভাববে যে এই জাতটা মরে গিয়েছে, কিন্তু আমরা বলি যে সে হাত দিয়ে টাচ করা যাবে। 3 দিন তার মধ্যে এই সাবন জিনটা সে সুপ্ত অবস্থায় থাকবে। থাকার পরে 3 দিন পর সে আবার ওখান থেকে কিছু বুঝিয়ে নতুন ভাবে জন্মাবে। দ্যাট মিনস তখন তার জিনের এক্সপ্রেশনটা হবে। তারপরে সে ধরে তার জীবনকাল 110 থেকে 15 দিন, তার ফলন যা আছে ফলন কিছুটা কমে যাবে, কারণ স্ট্রেসে পড়লে বা চাপে পড়লে কিছুটা ফলন কমে। আর যে কদিন পানির নিচে ছিল ওই কদিন তার জীবনকাল বেড়ে যাবে। এটাই হচ্ছে আমাদের যেমন বিনাধান 11 এটা বিশেষ গুণ বা তার সাফল্য।
এছাড়া দেখেন আপনি বিনাধান 16 আর সংযোজন ভ্যাট নম্বরই 17 যেমন আমাদের যে যাত্রা সেটা কি আপনার ধরেন যে 105 দিনে বা 105 থেকে 110 দিনের মধ্যে সে পাচ্ছে এবং তার ফলনের দিকে যদি আপনি দেখেন যেমন দেখেন যে তার কিন্তু বিনাধান 7 বলে বা বিনাধান 11 বলে বা বিনাধান 16 বলেন তার চেয়ে তার জীবনকাল কিছুটা রেসপেক্টেবল অনেক কম কিন্তু আবার তার ফলন বেশি পাশাপাশি কি বলেছি যে ওয়াটার এন্ড ফার্টিলাইজার ইউজ এফিশিয়েন্ট কেন এফিশিয়েন্ট আমরা যদি ধান চাষ করি যারা কৃষকরা কি বলে যে বিঘায় সাধারণত 1 বিঘা ধান চাষ করতে হলে তাকে বিঘায় 1 কেজি ইউরিয়া সার দিতে হয় ঠিক আছে 1 বিঘা ধান চাষে 1 কেজি ইউরিয়া এখন আমরা বলি যে 30% সে এই ধানটা চাষ করার বেলায় কৃষক কি করবে সে 700 গ্রাম ইউরিয়া দেবে দ্যাট মিন্স সে 1 বিঘা ধান চাষ করতে গেলে সে 1 কেজি ইউরিয়া ব্যবহার না করে সে 30% কম 700 গ্রাম ইউরিয়া দেবে তার কি সারের খরচ তার সেভ হয়ে গেল এখন আমরা আরেকটা বলেছি কি যে তার ওয়াটার ইউজ এফিসিয়েন্সি তাকে স্বাভাবিকভাবে ধানে যে পরিমাণ পানি দিতে হয় তার চেয়ে তার পানিও কম দিতে হবে কিন্তু সে স্বাভাবিক ফলন দিবে ফলে হলো কি কৃষকের এখানে আর্থিক সাশ্রয় হলো তার পারিশ্রমিক সাশ্রয় হলো পাশাপাশি সে উচ্চ ফলন পেল এবং আরেকটা দেখেন আপনি যে বিনাধান 20 যেটা আমরা বলেছি যে আয়রন এন্ড জিঙ্ক এনরিচ আয়রন এন্ড জিঙ্ক এনরিচ কেন বলেছি প্রথমেই কিন্তু আমি বলেছি যে আমরা শুধুমাত্র খাদ্য না এখানে পাশাপাশি হবে ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি দ্যাট মিন্স খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা তখন আপনাদের আয়রন এন্ড জিঙ্ক যে এনরিচ সেটা হলে কি হবে শিশুদের যে বিভিন্ন রোগ হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাশাপাশি আপনি দেখেন যে পরে বিনাধান 22 সে বিনাধান 22 কি আমরা একটা ভ্যারাইটি সে 115 থেকে 20 দিনের মধ্যে পাবে এবং যে কোনো স্টেজে আমাকে চিকন ধান পছন্দ করি সাধারণত আমরা এখন চারটা চিকন পছন্দ করি না তাই না তো সেই রকম এখন দেখেন আমরা বলেছি যে বিনাধান 23 যে জাতটা সেটা আমরা কি বলেছি যে সল্ট এন্ড সাবমার্জেন্স টলারেন্ট তার মানে কি সে ডুয়েল টলারেন্ট তার মধ্যে কি তার মধ্যে সাল্টল জিনও আছে তার মধ্যে সাবল জিনও আছে এই দুইটা করে কি যখন আপনি কোনো উপকূলীয় এলাকায় যাবেন খুলনার বাগেরহাট বা কক্সবাজারের পেকুয়া বাঁশখালী এসব দিকে কারো বাড়ি আছে আচ্ছা যদি কারো থেকে থাকে তাহলে হয়তো আপনারা দেখেছেন সাধারণত হয় কি যে তখন যখন ধান চাষ করা হয় সেইখানে কি হয় যে স্বাভাবিকভাবে জমি কিছুটা লবণাক্ত তাহলে আমাকে লবণাক্ত প্রতিরোধী ধানের জাত দিতে হবে পাশাপাশি যখন আমি দেখি যে লবণাক্ততার পাশাপাশি হয় কি সেখানে কিছুটা হঠাৎ করে বৃষ্টি হলো বা বৃষ্টির পানিটা কিছুটা শুনতে পারলো না সেই কিছুটা জলমগ্ন রয়ে গেল ওই অবস্থাটাকেও কি থাকে সার্ভাইভ করতে হবে তাই না যে তাকে তো তাহলে দুইটা অবস্থা ওভারকাম করতে হচ্ছে এই দুইটা অবস্থা ওভারকাম করার জন্য আমরা বলেছি যে বিনাধান 23 যেটা সল্ট এন্ড সাবমার্জেন্স টলারেন্স এখন বলেছি এই জাতগুলো দ্বারা কি হচ্ছে ইনক্রিজিং ক্রপিং ইন্টেন্সিটি অর্থাৎ শস্য নিবিড়তা বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমার জীবনকাল কম তাহলে আমি এক ফসলের জমিকে 2 ফসলি বা 2 ফসলের জমিকে 3 ফসলি বা 3 ফসলের জমিকে 4 ফসলের জমিতে রূপান্তরিত করতে পারছি স্বাভাবিকভাবে কি হয় একটা মঙ্গা মিটিগেশন যদি রংপুরের দিকে যারা মানে বাড়ি থেকে থাকে তারা হয়তো অতীতে গল্প শুনেছে যে আগে তোমাদের সময় পাওনি যে আগে কি হয়েছিল সেখানে মঙ্গা বলতো যে স্টারভেশন একটা সময় সেখানে চাষবাস কোনো বাগান থাকতো এখন এই বিনাধান সার দেওয়ার ফলে সেখানে কি হয়েছে যে তার জন্য জীবনকাল কমে গেছে কৃষক পরবর্তীতে আরেকটা ফসল চাষ করতে পারতেছে তার ফলে কিন্তু তার সেই দুরবস্থাটা আর রইল না তার কিন্তু আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটেছে এই যে দেখো ছবিটা যে বিনাধান 17 যে সে যে আর্লি আমাকে কি একটা বাংলায় কথা আছে না যে প্রমাণক দেখাতে হবে এখন স্বাভাবিকভাবে কৃষককে বিশ্বাস করবে তখন কৃষকের জমিতে যে আশেপাশে স্বাভাবিকভাবে সবাই যে ধানটা চাষ করে তার পাশে এই ধানটা চাষ করে আমাকে দেখাতে হয় যে না ঠিক আছে এই ধানটা সবচেয়ে আগে পাবে যেটা আমার প্রমাণ হিসেবে রয়েছে এখন আমরা যদি বলি যে আমাদের বর্তমান সময় কি জলবায়ুগত পরিবর্তন এবং পরিবর্তিত আবহাওয়ায় আমাকে কি করতে হবে পরিবর্তিত আবহাওয়া উপযোগী আমাকে জাত উদ্ভাবন করতে হবে পরিবর্তিত আবহাওয়া উপযোগী জাত কোনগুলো সেজন্য আমরা বলেছি যে ক্লাইমেট রেজিলিয়েন্ট যে বিনাধান 8 লবণাক্ত এলাকায় যে আমাদের উপকূলীয় এলাকায় প্রায় 2 লক্ষ হেক্টর জমি রয়েছে সেখানে কি কৃষকরা ওখানে জমি প্রতিদিন দিবে বা ফেলে দিবে তা কিন্তু না সেখানে আমি এই স্বাভাবিক জমিতে আপনারা এখানে ময়মনসিংহে আছে এখানে যে ধানটা চাষ হচ্ছে সেই ধানের জাত কিন্তু ওখানে চাষ করা যাবে না যাবে কারণ বড় মৌসুম কোনটা আমি তাকে বলেছি যে ড্রাই সিজনে সেখানে কি যে লবণাক্ততার পরিমাণ বেড়ে যায় আর ওয়েট সিজনে কি
হয় সেখানে মাটিতে লিচিং হয়, ওয়াটার লিচিং হলে পরে সেখানে মাটির ভিতরে তার লবণাক্ততা ভিতরে চলে যায় বা সেখানে তার প্রভাব কম থাকে। এখন যখন ড্রাই সিজন হয়, জমি শুষ্ক থাকে, ওই অঞ্চলে যদি কেউ দিয়ে থাকে দেখবে যে তখন সেখানে মাটির উপরে সাদা সাদা লবণের স্তর পড়ে যায়, মানে এতটাই লবণ সে নিচের দিক থেকে উপরে উঠে আসে। ওই এলাকায় আমাকে এই আবহাওয়া উপযোগী বা এই উপযোগী জাত আমাকে দিতে হবে। সেই জাতের বেলা আমরা বলেছি কি যে বিনাধান 8 এবং বিনাধান 10। এখন এটা যেহেতু রিলিজ হয়েছে, আপনার কি বলি যে 10 ডিএস পার 10 থেকে 12 ডেসিসিমেল পার লিটার এই লবণাক্ততা সে সহ্য করতে পারে। এটা হলো লবণাক্ততার একক। এখন আপনারা এখানে খেয়াল করেন লিখেছে কি যে নন স্ট্রেস স্ট্রেস, দুই রকম ফলন লিখেছে না? কেন লিখেছে? এখন আপনি এই জাতগুলো এখানেও চাষ করতে পারবেন। এখানে কোনো স্ট্রেস নাই, এখানে কি সে কোনো চাপ সহ্য করছে না, স্বাভাবিকভাবে সে কি তার ফলন বেশি দিবে। আবার যখন আমার সেই স্ট্রেসে দিব আমি বা লবণাক্ততায় অন্য জাত যেখানে ফলন দিবে না সেখানে কিন্তু এই জাতটা ফলন দিবে। ফলন দিলে কি হবে? তার ফলন স্বাভাবিকভাবেই কিছুটা কমে যাবে। যেমন আমি যদি বলি যে আমার উপরে যদি কোনো স্ট্রেস অতিরিক্ত দেওয়া হয়, আমি যদি একটানা 5 থেকে 7 ঘন্টা কম্পিউটারে কাজ করি, তারপরে কি আমার কাজে কি চাপটা কমে যাবে না? আমার যে ধরনের আউটপুট আসার কথা সেটা কমে যাবে কিনা? বাট হলো যে আমি যদি না ঠিক আছে 2 ঘন্টা করি তাহলে সেটা অতটা চাপ কমবে না, কিন্তু তার মধ্যে জিন থাকার কারণে তার জেনেটিক বৈশিষ্ট্যের কারণে সে কি হচ্ছে আমাদের লবণাক্ততা প্রতিরোধ করতে সক্ষম হচ্ছে। আবার দেখেন বিনাধান 11 কথা আমি বলেছি যে সাবমার্জেন্স টলারেন্স। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে কতদিন পর্যন্ত জলমগ্নতা থাকতে, আকস্মিক জলমগ্নতা থাকলে বা ফ্লাশ ফ্লাড হলে কতদিন পর্যন্ত সেটা সহ্য করতে পারবে? সেটা তো দীর্ঘ সময় মেয়াদি না। আমরা বলেছি সর্বোচ্চ 20 থেকে 25 দিন পর্যন্ত। এরপরে যদি পানি না নামে তাহলে আপনাকে আর সে আশা করে লাভ নাই যে পানিটা নেমে গেলে পরে এই জাতটি আবার 3 দিন পরে জেগে উঠবে, সেটা কিন্তু হবে না। দেখেন আরেকটা জাত বলেছি আমাদের এখানে বিনাধান 14। বিনাধান 14 কি বলেছি? আপনার হিট টলারেন্ট। হিট টলারেন্ট কি জন্য? আমরা জানি যে ধানের যখন ফ্লাওয়ারিং স্টেজ আসে, অর্থাৎ সে যখন ফুল ফোটে, তখন যদি তাপমাত্রা মোর দ্যান 34 ডিগ্রি হয় তখন কি সেগুলো স্টেরাইল হয়ে যায় বা পোলেনটা বার্স্ট হয় না। এখন এই অবস্থায় যদি আপনার ফ্লাওয়ারিং স্টেজ আসে তখন কি আপনাকে সার্ভাইভ করতে হবে না? আদারওয়াইজ কি সব ধান যদি চিটা হয়ে যায় তাহলে কি দেশে কি দুর্ভিক্ষ লাগবে? আপনি বাজারে গিয়ে চাল পাবেন, আপনাকে আমদানি করতে হবে। সেটা যাতে না করতে হয় সেজন্য বিনাধান 14। এটা কি আপনার এই যে ফেব্রুয়ারি শেষ থেকে মার্চের প্রথমে আমরা এটা রোপণ করি এবং 100 থেকে 110 দিনের মধ্যে কিন্তু সেটা হারভেস্ট করা যাবে, পাকা যাবে এবং ফলন 5 থেকে 6 টন পর্যন্ত তার ফলন আসে। দ্যাট মিন্স কি এই যাত্রার ফলে আমরা এটাকে কি বলি? বাংলায় বলে নাভি বড় বা লেট বড়, অর্থাৎ আপনার বড় মৌসুমের শেষে যদি আপনি যাত্রা চাষ করেন যেখানে তাপমাত্রা বেশি হওয়ার কারণে ধানের চিটা হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে কিন্তু আপনি এই যাত্রা চাষ করতে পারবেন যে যেখানে চিটা হওয়ার সম্ভাবনা থাকবে না। বিনাধান 23 কথা আমি বলেছি, তাই রিপিট করছি না। এখন এইখানে দেখেন আপনি আউশ, একটা ধান মৌসুম যে আমরা বলি না 3টা, এটা জানা আছে যে আউশ, আমন, বোরো। এখন আউশের বেলায় দেখেন আপনি বলেছি যে বিনাধান 19 এবং 21 মৌসুমের কি 3 মৌসুমের জাতি আমার লাগবে না? এখন বিনা যদি শুধু এক মৌসুমের জাতি উদ্ভাবন করে তাহলে কি তার কাজের গতি বা তার কাজের পরিধি সীমিত হয়ে গেল। সেক্ষেত্রে কি আমাকে 3 মৌসুমে বা মৌসুম উপযোগী প্রতিটা মৌসুমের জাতি আমাদের উদ্ভাবন করতে হয়। সেখানে বিনাধান 19 এবং 21 দেখে সেটা কিন্তু আপনার আউশ মৌসুমের উপযোগী। বোরোর যে ভ্যারাইটিগুলো বলেছি স্পেশালি আমি এখন আসি বিনাধান 24। বিনাধান 24টি সেই বোরো মৌসুমের একটা ভালো ভ্যারাইটি, কৃষকের কাছে জনপ্রিয়। কারণ কি তার দানা অপেক্ষাকৃত চিকন এবং সে 140 থেকে 45 দিনের মধ্যে তার জীবনকাল সর্বোচ্চ সে ফলন দিবে। ফলন দেওয়ার কারণে আমার আসতে দেখেন আমরা বর্তমান সময়ে কি চাই? তাই তোমরা কথা কম বলো, তোমরা প্রচুর নয়েজ করছো, চুপ করো একটু। এখন যে আমরা কিছুটা বিনাধান বর্তমান সময়ে কি চাই? প্রিমিয়াম কোয়ালিটি নাম শুনেছি যে আমরা বাসমতি রাইস বা এই টাইপের। তো তাহলে কি হয়? আমরা যখন এই যে কি বলে এই যে মানে ঢাকা শহরে বিভিন্ন দোকানে ওই বা ময়সী মানে দোকানে দেখবেন কি যে আপনার কাচ্চি বিরিয়ানি যখন হয় এটা কি মানে খেলে দোকানদার কি করে যে চালগুলো একটু লম্বা লম্বা টাইপের হয় না? ওটা কোন চাল? বাসমতি চাল।
এখন এটা আমাদের আমদানি করতে হবে, আমাদের দেশে হয় না। আমাকে কি করতে হবে? আমাকে টার্গেট নিতে হবে যে ওই টাইপের চাল বা ওইরকম লম্বা সরু চিকন দানা হবে কি যে আমার আমদানি নির্ভরতা কমে যাবে। দেখেন আপনি বিনাধান 24 কি হয়েছে, সে লং স্লেন্ডার গ্রেন আমরা বলি, যে লং স্লেন্ডার এবং ফাইন গ্রেন, এটা কিন্তু বোল্ড গ্রেন না। বোল্ড গ্রেন হলো যেটা মোটা দানা। তো এটা হয় কি যে তার ফলশ্রুতিতে তার লম্বা এবং চিকন দানা হওয়ার কারণে সে প্রিমিয়াম কোয়ালিটি একটা ধান আমরা আবিষ্কার করেছি, যেটা আমাদের বিনাধান 25। এরপরে সর্বশেষ যেমন বিনাধান 26 হয়েছে সেটা আমাদের। এখন আমরা যদি বলি যে ধানের আমরা সব বিনা যে জাতগুলো আমরা উদ্ভাবন করেছে সেই জাতগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়েছি। ধানের জাতগুলোর সঙ্গে পরিচিত হয়েছি না সবাই? স্বাভাবিকভাবে এখন আমার প্রশ্ন আছে ধানের পরে আমাদের যে তেল বীজ ফসল বা তেল জাতীয় ফসলের যে জাতগুলো রয়েছে, তেল বীজ ফসল কোনগুলো আমরা যদি বলি সরিষা, তিল, সয়াবিন, সূর্যমুখী এবং বাদাম। তেল ফসল কয়টা নিয়ে বিনা কাজ করে বলেন তো? সয়াবিন, তেল, সূর্যমুখী, ফসলের মধ্যে আমরা সরিষার 12টি জাত উদ্ভাবন করেছি, তিলের 6টি জাত উদ্ভাবন করেছি, বাদাম এবং বাদামের 12টি জাত উদ্ভাবন করেছি, আর সয়াবিনের 7টি জাত উদ্ভাবন করেছি। সূর্যমুখী জাত এখন পর্যন্ত আমাদের অবমুক্ত হয়নি। অর্থাৎ সরিষা এবং চীনাবাদাম দুটোরই 12টি করে জাত, তিলের 6টি জাত, সয়াবিনের 7টি জাত। এই সর্বাধিক পরিমাণে কৃষক চাষ করছে। এখন অঞ্চল ভেদে কিন্তু কৃষকের চাহিদার পরিবর্তন ঘটে। যেমন বিনা সরিষার চাষ কোন এলাকার কৃষক চাষ করবে যে তার একটু জীবনকাল বেশি, তার 90 দিন পর্যন্ত জীবনকাল চলে যায়, কিন্তু তাদের ফলন অনেক বেশি দরকার। সে যদি ফলন বেশি পেতে চায় তাহলে সে চাষ করবে বিনা সরিষার চাষ। এরপর আসেন বিনা সরিষা নয়, যে তার চেয়ে একটু ফলন কম হয়, জীবনকাল একটু কম। আবার দেখেন চারটা বীজ একটা বলে না যে কোয়ালিটি এক এক ধরনের এপিআরএস কোয়ালিটি এক এক ধরনের মানুষের এক একটা পছন্দ। বিনা সরিষার চাষ কি তার বীজ কিছুটা কালচে হবে। বিনা সরিষা নয় যে ধরনের কৃষক বা কঞ্চুমার যেটা পছন্দ করে তার বীজ লালচে হবে। এবং বিনা সরিষা 11 যে জাতটা আমরা দেখেছি তার বীজ হলুদ রঙের বীজ। তার আবার প্রত্যেকটার মধ্যে জাতের তফাৎ রয়েছে। বিনা সরিষা চাষ যদি আপনার পাতে 25 থেকে 88 দিন, বিনা সরিষা 9 পাবে সেটা 80 থেকে 85 দিন, বিনা সরিষা 11 পাবে 78 থেকে 72 দিনের মধ্যে। ফলনের মধ্যে দেখেন কিছুটা গ্রাজুয়ালি কমে আসছে, বাট অলমোস্ট ফলন হাই ইল্ডিং আমরা বলবো। যে এবং তিনটা জাতের মধ্যে দেখেন যে জনপ্রিয় জাতের মধ্যে বীজও আমরা বলেছি বীজের কালার বা বীজের রঙ আপনার ডিফারেন্ট, তাই না? যে বিনা সরিষা চাল কালো লালচে টাইপের, বিনা সরিষা নয় লালচে, এবং বিনা চীনাবাদামের বেলা দেখেন আপনার এখানে আমরা বলেছি যে 4 এবং 9। বিনা চীনাবাদাম 4 দেশের সর্বাধিক পরিমাণ জায়গায় আপনার চাষ হয়ে থাকে। সাধারণত চর অঞ্চলে বা যেখানে বালু মাটি সেখানে বাদামের চাষ হয়, এবং সেখানে বিনা চীনাবাদাম চাষ প্রিয় জাত। সেখানে দেখেন চীনাবাদাম কিন্তু আমরা এখানে বলেছি যে রবি এবং খরিফ অর্থাৎ ড্রাই সিজন এন্ড প্রি মনসুন দুইটা সিজনই আপনার এখানে চীনাবাদাম হয়ে থাকে। এবং তিলও কিন্তু দুইটা মৌসুমে হয়, খরিফ 1 এবং খরিফ 2, অর্থাৎ এই মাসের শেষ থেকে আগামী মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ মিড ফেব্রুয়ারি থেকে মিড মার্চ জাত আছে, জাতগুলো সম্পর্কে আমি পরে বলবো। সয়াবিনের এখানে আমার 7টি জাত এখন পর্যন্ত অবমুক্ত হয়েছে, যেটার মধ্যে সল্ট টলারেন্ট বা আমরা লবণাক্ত শস্য দুটা জাত রয়েছে। এখন তেল বীজ ফসলের পর আমরা যদি আসি ডাল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসলের যে জাত আমাদের উদ্ভাবিত হয়েছে এই সবগুলো জাতের মধ্যে দেখেন যে বিনামুখ আম, যেটা বরিশাল অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে, দক্ষিণাঞ্চলে সবচেয়ে জনপ্রিয় একটা জাত। কারণ কি যে মুখ চাষে হয় কি যে একবারে সবগুলো ফসল তুলতে পারে না, কিছুটা ফসল তুলে কিছুদিন পর আবার নতুন হয় কিছুটা। এই জন্য বলি যে পিকিং টাইম ডিফারেন্ট। বাট এর হয় কি 80% বা 80% একসাথে পেয়ে যায়, সহজে সেটা পিক আপ করতে পারে এবং সেটা তার ফলন এবং লেটেস্ট ভ্যারাইটি আরও আছে। পাশাপাশি আমাকে কি দেখতে হবে, দেখেন আপনারা নীল রং দিয়ে আমি যে জিনিসগুলো হাইলাইট করেছি যে তার শুধুমাত্র আমার ফলন বেশি বা জীবনকাল কম সেটাই কিন্তু না, প্রত্যেকেরই একটা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন সে নিউরোলজিক্যাল ভাইরাস প্রতিরোধী, যে যেই জাতের বা যেই গাছের আপনার বিভিন্ন রোগ বিরোগ আক্রমণ করে, রোগ হোক পোকামাকড় হোক, সে রোগ এবং পোকা আক্রমণ প্রতিরোধী কিনা। তারপরে দেখেন আপনার মাছ খামার যেমন বলি যে মাছ ধরে, তারপরে খেসারির মধ্যে অনেক ধারণা আছে যে বোয়া, সেই বোয়ার পার্থক্য সেখানে একদমই কম, অর্থাৎ সেখানে কোনো বিষাক্ততা নেই। এবং এখানে দেখেন মসুরে 5 জাতটা আমরা বলেছি যে এটা সবচেয়ে জনপ্রিয়। এখন আমরা যদি অত্যন্ত
এর মধ্যে, অর্থাৎ ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা আছে। কেউ যদি রেগুলার বা সবসময় ম্যাক্সিমাম টাইম সে যদি পাট শাক তার খাবার হিসেবে গ্রহণ করে, তার আল্লাহর রহমতে কখনো ক্যান্সার হবে না। এই যে তার রোগ প্রতিরোধী ক্ষমতা, সেখানে এখানে পাট শাকের মধ্যে রয়েছে। মানে যে কোনো শাক আপনারা শাক খাওয়ার চেষ্টা করবেন, লিফি ভেজিটেবলসে সবসময় নিউট্রিয়েন্টের পরিমাণ বেশি থাকে। তারপরে দেখেন এটা নিউট্রিশন ভিডিও যেটাকে আমরা বলছি চেরি টমেটো। আজকাল কি হয়, যে কোনো বড় টমেটোর চাইতে যদি আমরা আঙুরের মতো সাইজ হয় সেই টমেটোটাকে সহজেই আমরা টেক করতে পারি বা আগাছ একটা ফ্রুটস হিসেবে আমরা গ্রহণ করতে পারি, নট অনলি সালাদ। তো সেখানে দেখা যায় কি যে ঠিক ভ্যারাইটিটা আমরা চেরি টমেটো হিসেবে গ্রহণ করতে পারি। এরপরে দেখেন আপনার লেবুর জাত। লেবু কি রয়েছে, আমরা সবাই কি চাই লেবুর মধ্যে, যে লেবুর মধ্যে বিচি থাকবে না, তাই না? এটা কি আপনার মানে মন খারাপ হয় না যখন আমরা লেবুটা খাটি যে লেবুর মধ্যে, সেখানে আগে বিচিটা আমাকে ছড়িয়ে নিতে হয় তারপরে। বাট বিনা লেবু এটা মিউটেশন ভিডিও আরেকটা আপনার বা মাঝে মধ্যে বলে না যে বিউটি অফ মিউটেশন ভিডিও, অর্থাৎ মিউটেশন ভিডিও আনন্দ। এই জাতটা দেখেন আমরা বিনা লেবু তার মধ্যে কিন্তু বিচি নেই, সে সিডলেস এবং তার রস সবচেয়ে বেশি এবং সে কিছুটা সেন্টেড, সুন্দর একটা সুগন্ধ আছে। তো দেখবেন আপনি এই দেশের কোনো বাজারে গেলেও আপনি যদি যান তাহলে সেখানে পাবেন। ফলশ্রুতিতে হয় কি যাত্রী জনপ্রিয়তা অর্জন করেছে এবং সারা দেশে যাত্রী জনপ্রিয় একটি জাত। এখন দেখেন আপনি, আমি যে কথাটা মুখে বলেছি যে বিনা সরিষার 4, 9, 11 প্রত্যেকটাই আমরা ফিগারের মাধ্যমে দেখি। প্রত্যেকটা গাছের তার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তার পর্ণের ধরন, তার পাতার আকৃতি, তার মানে গাছের উচ্চতা, তার জীবনকাল, তার বীজের রং, প্রত্যেকটা জিনিস এবং তার হলো তাদের তেলের পরিমাণ কি পরিমাণ আছে। সবচেয়ে তেলের পরিমাণ বেশি আমরা বলি যে বিনা সরিষা 11 মধ্যে। যদি আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে অনেক কৃতজ্ঞ থাকি, কারণ আমাদের তো জমি কম, এখানে বিনা প্রোডাকশন করতে পারি না। আবার সরিষা হলো ক্রস পলিনেটেড ক্রপ, সেজন্য যদি এই যে আপনার সরার দেওয়ালের পিছন দিক থেকে যে রাস্তাটা গিয়েছে, ওই রাস্তাটা যে হর্টিকালচারে গিয়েছে, বুঝেছেন কোনো বেশ কিছুদিন আগে, এখনো গেলে কিছুটা দেখতে পাবেন। সেখানে আমরা ইউনিভার্সিটি আমাদেরকে তারা মানে জমিতে সেখানে আমাদের বীজ প্রোডাকশন করে দেখবেন যে সেখানে বিনা সরিষা 11 অলরেডি হারভেস্ট হয়ে গেছে, যে তার জীবনকাল কম, একই দিনে লাগিয়েছি। বিনা সরিষা 9 এখনো মাঠে আছে। এরপর আপনি যদি আরেকটু সামনে দেখবেন যে ইকোনমিক ফিট পার্লার হিসেবে দেখবেন, এখানেও কিন্তু আমাদের রাস্তার আগে সেখানেও আমরা বিনা প্রোডাকশন করি, বিনা সরিষা 9। যে জাতগুলো দেখবেন তখন জাতের প্রত্যেকটা জাতের বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্য, একটি জাত থেকে আরেকটি জাত আলাদা। যেমন বিলেতিনা বাদাম 4 এবং বিলেতিনা বাদাম 10, দেখেন তার কিন্তু কার্নেল যেটা আমরা বলি তার কালার ভিন্ন, তার কালারের সাইজ ভিন্ন। তারপরে কি সে খুব সহজে আমরা চাই যে বাদামটাও যে কোনো ফ্যাক্টরির সামনে যে দেখা যায় যে বাদাম কিনলে যে খুব সহজে যাতে আমরা ভেঙে খেতে পারি, তার পোশাকটা বা তার কারণটা যাতে সেরকম হয়। এখন আমরা দেখেন আমি কি বলেছি যে তিলেরও কিন্তু ঠিক সেরকম সবগুলো জাত জনপ্রিয়তা নেই, কিন্তু 6টি জাতে আছে। 6টি জাতের বীজের রং কিন্তু 6 রকম। আমি যদি ধরি বিনাতিল 1, বিনাতিল 1 হলো ক্রিম কালার, বিনাতিল 2 হলো কালো ডার্ক ব্ল্যাক। তারপর যদি বিনাতিল 3 কিছুটা লাইট ব্ল্যাক, বিনাতিল 4 সেও কিছুটা লাইট ব্ল্যাক, বিনাতিল 5 সে হলো খয়েরি বা বাদামি রঙের, বিনাতিল 6 সে হলো ধবধবে সাদা। 6টা ভ্যারাইটি দেখেন আপনি, 6টা ভ্যারাইটি তার এপিয়ারেন্স কোয়ালিটি 6 রকম। এখন একটা বিষয় আসতে পারে যে এপিয়ারেন্স কোয়ালিটির সাথে তার অন্য কোনো পার্থক্য আছে কিনা। দেখেন আমি নীল রং দিয়ে লিখেছি কি টলারেট টেম্পোরারি ওয়াটার লক কন্ডিশন 3 to 4 days। তিলের বেলা হয় কি তার ফাইব্রাস ফ্রুটের মধ্যে এরেনকাইমাস সেলগুলো ছোট আকারে থাকে। তার এরেনকাইমাস সেলের যে কনজাম্পশন সে কি হয়, যখন তিলের গাছের গোড়ায় পানি জমে বা পেঁপে গাছের গোড়া দেখবেন তার এরেনকাইমাস সেলগুলো কি হয় এক্সপ্রেস করতে পারে না, রুটের এরেনকাইমাস সেলটা তার চুপসে যায় বা স্কুইজ হয়ে যায়। ফলশ্রুতিতে সে কিন্তু সোর্স টেক করতে পারে না বা নিউট্রিশন সে নিচ থেকে টেক করতে পারে না, যার ফলে তার সিঙ্কে জমা হয় না। ফলশ্রুতিতে তিল গাছ যদি 4 থেকে 5 দিন তার গোড়ায় পানি জমে থাকে তাহলে সে পড়ে যায়। বাট আমাদের বিনাতিল 5 এবং 6 এই দুটো যা যেমন তার কালার ভিন্ন, পাশাপাশি সে 3 থেকে 4 দিন যদি জলমগ্ন হয়ে থাকে তাহলেও সে কিন্তু মরবে না, আর সারা দেশের অন্য সব ভুলে যায়। আরেকটা ভ্যারাইটি আছে বাড়ির, একটা ভ্যারাইটি আছে বাড়ির 6। এই 3টা জাত বাংলাদেশে আপনার সে কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত তিলের জলমগ্নতা সহ্য করতে পারে। এখন সয়াবিন
সোয়াবিন তেল তো আমরা সবাই খাই, তাই না? সোয়াবিন গাছ কখনো দেখেছি? আচ্ছা, এখনো ফল ধরেনি। আমাদের বিনাতেই আমার এক্সপেরিমেন্টটা আছে, শুধু বলে আমি নিয়ে যাবো বা কখনো আসবেন বেড়াতে, সেখানে সোয়াবিন আমার এখানে গাছে আছে, ফল ধরার পর্যায়ে আসে না, এখানে মানে জাস্ট ফ্লাওয়ারিং স্টেজ হয়েছে, যে ফুল ধরেছে সয়াবিন। তো সয়াবিন হয় কি আপনার, সয়াবিন সাধারণত আমাদের দক্ষিণাঞ্চলে সেটা হয় আপনার নোয়াখালী এবং নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া, লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি, চাঁদপুরের হাইমচর, ভোলার হিজলা, তারপরে উত্তরবঙ্গ কিছু অংশে এরকম সয়াবিনের চাষ হয়, ময়মনসিংহ হয়। তো আমাদের দেশে যে এই জাতগুলো যে আমাদের সয়াবিন প্রোডাকশন করি বা সয়াবিন উৎপাদন হয়, এটা ম্যাক্সিমামই পোল্ট্রি এবং ফিশ ফিডে চলে যায়। আমরা কিন্তু এটা আমাদের যে দেশে 4টা সয়াবিন এক্সট্রাকশন মিল আছে, সেই কোম্পানিগুলোতে কিন্তু আমাদের কৃষকরা সাপ্লাই দিতে পারে। কারণ কি জানেন, প্রত্যেকটা সয়াবিন ক্রাশিং মিলে রেগুলার একবার মিল চালু করলে 1 টন সয়াবিনের বীজ লাগে রেগুলার। এখন 1 টন সয়াবিনের বীজ তো আমাদের দেশে উৎপাদিত হয় না, সেই কারণে এটা সম্পূর্ণ আমদানি করতে হয়। তাই যে 4টা কোম্পানি আছে, সেই 4টা কোম্পানির ক্রাশিং মিলে বাট হলো যে কৃষকরা রেগুলার চাষ করে কিন্তু অল্প সময়ে অল্প পরিশ্রমে বা যত্নার্থী ছাড়া ভালো ফলন দেয়। এবং কৃষকরা সবচেয়ে আরেকটা সুবিধা হচ্ছে, যেসব অঞ্চলের কৃষকরা সয়াবিন চাষ করে আপনার পোল্ট্রি ফিড এবং ফিশ ফিড কোম্পানিগুলো ওখান থেকে এসে তারা মার্কেটিংয়ে নিয়ে যায়, তাদের মার্কেটিংয়ে কোনো সমস্যা হয় না। আদার্স আবার আরেকটা জিনিস, কারণ যদি লক্ষ্মীপুরে যদি কারো বাড়ি আছে রামগতি বা কমলনগরে গেলে সাধারণত দেখবেন যে সেইখানে ছোট ছোট ঘরে তারা কি করেছে, ক্রাশিং মিল তৈরি করেছে, যেটা ওই মিলের মধ্যে তারা সারা সয়াবিন ভিজিয়ে রেখে তারপরে আটা ভাঙানোর মতো ওরকম একটা মেশিন আছে, সেটাকে তারা টেম্পারেচার হাই টেম্পারেচার দেয়। হাই টেম্পারেচার দেওয়ার পর সেটা একদম শুকিয়ে যায়, তারপরে সেটাকে একবারে প্রেস করলে সেটা হলো যে আপনার মানে তখন নাম শুরু হয়, সেটা হলো যে আপনার কিছুটা আটা বা ময়দার মতো হয়, সেটা আবার মিডল ইস্টে প্যাকেট দেওয়া আছে না, একটু খসখস না করে যতটুকু ভাবে আমরা শক্ত না করে চেষ্টা করি। তো সেখানে আপনার বাংলাদেশ থেকে কিন্তু আপনার সয়াবিনের এই যে তোফু বা পাউডার, সেটা আপনার মিডল ইস্টে রপ্তানি হচ্ছে। ছোট ছোট কোম্পানি, ছোট ছোট উদ্যোক্তা বলতে পারেন না, স্বাভাবিক কৃষক, কিন্তু সে করছে কি পাশাপাশি এটা করছে, তার ওখান থেকে কিছু করতে হচ্ছে না, প্যাকেট দিয়ে গিয়ে ওখান থেকে নিয়ে যাচ্ছে। পাশাপাশি আপনারা কি জানেন যে তিলও বাংলাদেশ থেকে রপ্তানি হয়? যেমন গতকালকে আমাদের আমি এটা জানতাম যে কুমিল্লা অঞ্চলে, কুমিল্লাতে বিলাতির 2 চাষ হয় এবং সেখানে 700 বিঘা জমিতে চাষ হয়। এই 700 বিঘা জমিতে আপনার সাউথ কোরিয়াতে রপ্তানি হয়, এটা জানতাম যে বিলাতির রপ্তানি হয় দেশের বাইরে। এখন বিলাতির একজে রপ্তানি হয়, সেটা আমার গতবার আমাকে যেমন গত বছর রাজবাড়ী থেকে ফোন দিয়েছে যে আপনার এখানে একটু তিলের বীজের পরিমাণ আমরা যে পরিমাণ পাই এর মাধ্যমে তার চেয়ে আপনাকে একটু বেশি বীজ দিতে হবে। তখন আমি বললাম যে কেন, বললো যে কোরিয়ার আরেকটা কোম্পানি আপনার এখান থেকে বিলাতির একের বিস্কুট সাদা, হ্যাঁ, আর ওটা তো কালো, তো একের বীজের এখানে চাহিদা কোম্পানি নিয়েছিল যে এখানে আরেকটা কোম্পানি নিব। বাট গতকালকে আমি তো যেহেতু আমাকে বীজ দেওয়া সম্ভব হয়নি, তাই আমি ফলো আপ নিই। বাট গতকালকে আমাদের একজন কৃষি সম্প্রসারণ পরিচালক মহোদয়, যিনি আগে রাজবাড়িতে ছিলেন পুষ্টি, তিনি এখন কিশোরগঞ্জে আছেন, তিনি বললেন যে আপনার ওইটা যেহেতু উদ্বুদ্ধ হয়ে সে স্ব-উদ্যোগে কৃষকের কাছ থেকে বীজ দিয়ে বিলাতির এক উদ্ভাবন করেছে এবং সেটা জাপানি আরেকটা কোম্পানি ইম্পোর্ট করার জন্য সেটা সেখানে দিয়েছিল। বাট হয় কি যে আপনার যে কোনো জিনিসে কিন্তু তার কৃষকরা একটা প্রসেস করতে পারে না, এটা শুকাতে হয় খুব ভালো করে। যদি আপনার 5 থেকে 7টা রোদ না দিয়ে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ভালোভাবে না শুকানো হয়, তাহলে তার মধ্যে একটা স্মেল আসে বা একটা সেন্ট আসে, এই গন্ধটা অনেকের জন্য আকর্ষণীয়। তো সেই জন্য সেই কোম্পানিটা আর নেয়। তো কৃষককে যদি তারা আগে মোটিভেট করতো বা আমরা যদি জানতাম, তাহলে হয়তো বলতাম যে আপনারা এই জাতটা একটু, বা হয়তো তিলের মধ্যে আবার 2টা জিনিস আছে, একটা হলো সিঙ্গেল হাস আর ডাবল হাস। সিঙ্গেল হাস মানে হলো পাতলা খোসার তিল, আর ডাবল হাস হলো মোটা খোসার তিল। এখন আমাদের পাউরুটি বলেন বা বিভিন্ন বনরুটি বলেন, বিস্কিট বলেন বা কনফেকশনারি আইটেম বলেন, দেখেন না আপনি যে তিল উপরে ছড়িয়ে দেওয়া থাকে, ওইটাকে ওটা হলো সিঙ্গেল হাস, যে যাতে খোসাটা পাতলা থাকে, সহজে আমরা অ্যাবজর্ব করতে পারি। আবার তেলের জন্য যেটা করে থাকে ওইটা কিন্তু দেখবেন ভিতরে 2টা, একটা কালো, ওটা আমরা বলি ডাবল হাস, অর্থাৎ সেটার খোসাটা মোটা, সেটা তার মধ্যে তেলের পরিমাণ স্বাভাবিকভাবে একটু বেশি আছে। তো এই যে বিষয়গুলো তখন আমরা এই রপ্তানির ক্ষেত্রেও কিন্তু বিরাট জাতসমূহ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এখন আমরা যদি বলি যে আমরা মুগ ডাল আমরা সবাই খাই, তাই না? যেমন
আমরা কি চাই যে অনেকেই আজকাল কি ব্রয়লার মুরগি না কিনে চাই কি যে আমরা একটু দেশি মুরগি খাই, তার টেস্ট একটু ভালো লাগে না। তো এখন সেরকম যদি আমাদের একটা উদ্দেশ্য চলে যায়, আমরা যে উন্নত জাতীয় উদ্ভাবন করছি তার মধ্যে হাই রেঞ্জিং হচ্ছে, শর্ট ডিউরেশন হচ্ছে, বাট হলো যে সোনা মুরগির একটা টেস্ট বা লোকাল মুখের যে স্থানীয় জাতের একটা টেস্ট সেটা পাওয়ার জন্য সেজন্য কিন্তু উদ্ভাবিত হয়েছে বিনামূল্য সার। সেটা আপনার কুষ্টিয়ার এখানে জীবননগর একটা জায়গা আছে, সেই কৃষক সেখানে যারা কৃষক আছে তারা এটা তার নিজেরাই বীজ সংরক্ষণ করে সেই জীবননগরে তারা নিজেরাই করে থাকে। কারণ কি সেখানে হাই মার্কেট প্রাইস পায়, রিসেল ভ্যালু তারা অনেক বেশি পায়। পাশাপাশি দেখেন যে বিনামূল্য আর যেটা বললাম সেটা আবার বরিশাল অঞ্চলে জনপ্রিয়। কি জন্য জনপ্রিয়? তাদের কখনো টেস্টের জন্য না, স্বাভাবিকভাবে যে ধরনের আমরা খাই সেটাই খাবো, কিন্তু আমি একবারে যেটা এই মুখটা তুলতে পারি এবং তার মধ্যে যাতে কোনো রোগ বিরোধ না হয় সেজন্য কিন্তু বিনামূল্য মানে আমরা বলি সিনক্রোনাইজেশন, যে একবারে সিনক্রোন বিনামূল্য দোষও ঠিকছে। এখন আপনারা দেখেন এই যে ফার্মার্সরা যে আপনার কৃষকরা যেমন তুলছে, আমরা কি জানি যে তাদের কিন্তু মাথার ঘাম পায়ে পড়ে যায়। আমি দেখেছি, কারণ আমি 2007-8 বছর আমাদের আরো সরকারিতে চাকরি করেছেন, আমি তারপরে স্যার আগে আমি ছিলাম বেশ আগে 2007-8 বছর আমি সরকারিতে চাকরি করেছি। আবার যেমন নোয়াখালী সুবর্ণচরে 2 বছর 17-18 চাকরি করেছি। সেখানে দেখেছি যে আমাদের মায়েরা, আমাদের আপারা তারা অত্যন্ত পরিশ্রম করে আমরা যে খাবারটা খাচ্ছি, আমরা যে কৃষি প্রোডাক্টটা পাচ্ছি সেটার জন্য তারা এই পিকিংটা যে কতটা কষ্টের বা মানে চাষবাসের যে কি পরিমাণ কষ্ট হয়। ছোলা আমরা কি করি যে দেশের মাত্র ম্যাক্সিমাম ছোলাইকে আমরা শুধু রমজান মাসে খাই, তাই না? দেখা যায় এটা বাকি সময় খাই না। আর ওইটাও আবার ম্যাক্সিমাম আমাদের আমদানি করতে হয়। তাও আমাদের যেমন ছোলা 11টা জাত উদ্ভাবিত হয়েছে এবং সাধারণত বরেন্দ্র অঞ্চলে চাষ হয়ে থাকে। তো সেখানেও আমরা কি করি যে ছোলার জাতগুলো আমার ভট্টাইটিস, সিমোল ডিজিজ, বিভিন্ন ডিজিজ হয়। তো এই জিনিসগুলো আমরা চেষ্টা করি যে এই রোগ প্রতিরোধী জাতগুলো উদ্ভাবন করতে, কৃষকের মাঝে জনপ্রিয় করার জন্য। যে কৃষক দেখা যায় যে তার এই জাতগুলো সে গ্রহণ করে থাকে। মসুরের বেলায় দেখেন যে আপনার তার মসুরের রঙে কিছুটা লাইট ডিপ আছে। এখন বিনা মসুর 5, 8 এবং 10 পাশাপাশি কি হবে তার কিন্তু তার রোগ প্রতিরোধী হতে হবে, যে লিপলাইট এবং ডাস্ট ডিজিজে। যেমন দেখেন আপনারা যশোরের দিকে দেখা গিয়েছে কি গত বছর মুখের জন্য স্বাভাবিকভাবে সব বিষয়ে তো বিশেষজ্ঞ নেই। এখন হয় কি যে ওয়েবসাইটে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকে, তো সেইখানে মোবাইল নাম্বার থেকে কৃষক ফোন দিয়েছে কি যে আমার মুখের এখানে যে মানে গোড়ার দিকটা তার পচে যাচ্ছে। তো এখন যে ধারণা করলাম যে ইসলাম ভ্যালু মিলে, তো সেইখানে কি হলো যে আমি বললাম যে আপনার জমির অবস্থা কিরকম। তো পাশাপাশি আমি সেখানকার উপজেলা কৃষি কর্মকর্তাকে বললাম যে ভাই আপনি একটু জমিতে যান। তো দেখা গেল কি সে জমিতে যখন গিয়েছে কৃষকের যে তার মাটিটা কিছুটা স্যাঁতস্যাঁতে, সো ভেজা মাটিতে এবং আগাছা পরিষ্কার করে নিয়ে যার ফলে হয়েছে কি তার মধ্যে স্যাঁতস্যাঁতে ভাবটা আরো বেশি হয়ে গেছে, তখন তার মধ্যে রোগ এবং পোকামাকড় আক্রমণ করেছে। এই যে সমস্যাগুলো হয় আমাদের জাতগুলোকে যখন আমরা উদ্ভাবন করি তখন চিন্তা করি যে এই রোগ এবং পোকামাকড় প্রতিরোধীও হতে হবে। এবং তারপরে দেখেন যে ক্যাসারের মধ্যে আমরা বড় কথা শুনেছি যে সেখানে বেটা অক্সাইড অ্যামাইনো সেখানে তার পরিমাণ যদি কম থাকে তাহলে তার বিষাক্ততা বা ল্যাথাইটিসের সম্ভাবনা থাকে না। সেজন্য আমরা এই বিনা ক্যাসারের এক জাতটাকে উদ্ভাবন করছি। পাট শাকের কথা এবং টমেটোর কথা আমি বলেছি আপনাদেরকে, জাস্ট মানে ছবিতে ফলো দেখানোর জন্য। এছাড়া দেখেন যে অন্যান্য যে আমাদের টমেটো জাতগুলো আছে বিনা টমেটো 11 এবং সর্বশেষ বিনা টমেটো 12, সেও কি আমরা চাই কি যে আগে দর্শনধারী পরে গুণবিচার। স্বাভাবিকভাবে যে তখন যেটার এপিএলএস কোয়ালিটি ভালো হবে তখন সেটার আগাছ কোয়ালিটির দিকেও আমি মনোযোগ দিতে পারবো। পেঁয়াজের ভ্যারাইটি আছে বিনা পেঁয়াজ দেখেন তার স্বাভাবিক পেঁয়াজ কি আমরা সবার প্রতিনিয়ত লাগে এবং পেঁয়াজ এই মৌসুমে যদি আপনারা জাস্ট মানে পদ্মা পার হয়ে যান, জাস্ট পদ্মা ব্রিজটা পার হবে হাতের দুধারে যতদূর পর্যন্ত যাবেন আপনি দেখবেন যে দুপাশে শুধু পেঁয়াজ আছে। সেখানে কি যে পানিটা নেমে যাওয়ার সাথে সাথে নিচু জমিতে তারা কিন্তু পেঁয়াজের চাষ করে। এখন মরিচ আমরা করি কি আগে কি স্বাভাবিকভাবে মানুষ অনেক ঝাল মরিচ খেতে পছন্দ করতেন। ইদানিংকালে আমরা কি যাই যে ক্যাপসিকামের মতো যে মরিচ যেটা হবে কাঁচা মরিচ সেটা ঝাল হবে না, কিছুটা আমরা সালাদ হিসেবেও খেতে পারবো, সেই জন্য বিনা মরিচ এক। আবার দেখেন আপনি রসুনের বেলা কি আমরা চাই যে একটু বেশি দিন যাতে সংরক্ষণ করে যায়।
একটু বেশি দিন সংরক্ষণ করা না রাখলে কি হয় যে ফাঙ্গাসের আক্রমণ হয়, কিছু দেখবেন যে কাঁচে দাগ পড়বে, তাহলে কি এখানে কৃষক সেটা গ্রহণ করতে পারবে? স্বাভাবিকভাবে আমি যখন একটা বাজারে যাবো কিনতে, তখন আমি সেটা কিনবো না। এই জন্য আমরা কোয়ালিটির দিকে নজর রেখে এবং পাশাপাশি উৎপাদন এবং তার জীবনকাল কম রেখে। হলুদেরও দেখেন যে বিনা হলুদ দেয় তার ফলন কিরকম, যে তার কালার এখানে দেখা যাচ্ছে, কিন্তু সে যখন রান্না করবে মনে হবে কিছুটা লাইট, কিন্তু সে অ্যাপ্রোপ্রিয়েট কালার হবে এবং তার ফলন বেশি হবে। লেবুর কথা আমি আগে বলেছি যে দেখেন যে আপনার সিডলেস, যে তার মধ্যে কোনো বীজ নাই, রসের পরিমাণ বেশি এবং সুন্দর একটা স্মেল আছে, সুন্দর গন্ধ আছে তার মধ্যে। এখন স্বাভাবিকভাবেই যে আমরা যে বলেছি না জাত এবং প্রযুক্তি আমরা যদি না রিসার্চ করে থাকি যে এক ফসলের জমিকে যে কিভাবে 2 ফসলের জমি বা কিভাবে 3 ফসলের জমি বা কিভাবে 4 ফসলের জমিতে রূপান্তরিত করা যাবে, তখন আমরা এই প্যাটার্নটা যদি না সেট করে থাকি তাহলে কি কৃষক সহজে উপকৃত হবে না, আর আমাদেরও ফুড সিকিউরিটি হবে না। সেজন্য যেমন আমাদের বিভিন্ন ডিভিশন তারা কি করে থাকে যে কোন ফসলের পরে বা কোন জাতের পরে ফসলের কোন জাতের পরে কোন জাত চাষ করলে কৃষক সহজেই 1 ফসল বা 2 ফসলের জমিতে রূপান্তরিত করতে পারবে। সেই ক্ষেত্রে দেখেন আমরা এখানে প্রথমটা লিখেছি যে একটা একটু উদাহরণ দেই যে ডিয়ামন, অর্থাৎ আমন, ভ্যালো, বোরো, মানে আমন এবং বোরো তার মাঝে তারা কোনো ধান চাষ করে না, প্রতীক থাকে। সেইখানে দেখেন যেমন বিনা ধান সাত দেওয়ার ফলে কেন হতো না সেই ব্যাখ্যাটাও আছে। আমনের যেমন তারা স্থানীয় জাত চাষ করতো যেটা লং ডিউরেশন বা তার জীবনকাল অনেক বেশি, যার ফলে সে এর মাঝে রবি শস্যে কোন জাত চাষ করার মতো সুযোগ হতো না। বিনা ধান সাত দেওয়ার ফলে সে কি হয়েছে, তার জীবনকাল কমে গিয়েছে। যখন তার জীবনকাল কমে গিয়েছে তখন সেখানে আমরা কিন্তু সরিষার জাত সেখানে চাষ করতে পেরেছি। সরিষার জাত চাষ করার ফলে হয়েছে কি, তারপরে সে যেমন বড়তে যেতে পারবে না, যেখানে সে কি করেছে এখানে মুগ এবং বা তিল চাষ করেছে। কেউ সরিষার পরে তিল করে, কারণ সরিষা এখন হারভেস্ট হচ্ছে না, এখন কাটা হচ্ছে না চারিদিকে। এখন দেখবেন যে আবার কৃষক তিল চাষ করবে, কোনো কৃষক, কোনো কৃষক পাট চাষ করবে, কোনো কৃষক আবার মুগ চাষ করবে, বিভিন্ন ফসল চাষ করবে। বাট সে যাতে চাষ উপযোগী করতে পারে, তার জমি সর্বোচ্চ আউটপুট পেতে পারে, সেই জন্য আমরা দেখি যে বিভিন্ন প্রতির জমিকে 2 ফসলি বা 3 ফসলের জমিকে 3 ফসলি বা 4 ফসলের জমিতে রূপান্তরিত করা হয়েছে। পাশাপাশি সেটা কিন্তু আমার অনেক লাভ আছে। বায়োফার্টিলাইজার বলতে আমরা কি বুঝি, যে জীবাণু সার, যে আমরা যে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি বা ইউরিয়া ব্যবহার করি সেটা ব্যবহার না করে আমরা যদি ভাতের মার বা চিটাগুড়ের মাধ্যমে এখানে বীজগুলো মিশিয়ে দেই জীবাণু সারের মধ্যে, তারপর যদি আমি সেই বীজটা বপন করি তাহলে আর কি তার মধ্যে কোনো আলাদা কেমিক্যাল ফার্টিলাইজার দিতে হবে না, তার ফলন অনেক গুণে বেড়ে যাবে, মোর দেন 20% তার ফলন বেড়ে যাবে। এখন ফসল ওয়াইজ যেমন বা বিভিন্ন ফসলে তার জীবাণু সারের ভিন্নতা রয়েছে। এখন দেখেন আরেকটা জিনিস আমাদের যেমন রেডিয়েশনের ফলে বা ইরিডিয়েশনের ফলে কি হয়, আমরা শুধুমাত্র এই নিউক্লিয়ার ইকুইপমেন্ট ব্যবহার করে বা পরমাণু শক্তি ব্যবহার করে আমরা শুধু জাত উদ্ভাবন করি, আর কি করি দেখেন যে পোস্ট হারভেস্ট লস যেটা হয় আমাদের, যে দীর্ঘদিন যাবত আমরা যদি দেখেন এখানে পেঁয়াজ, টমেটো, আলু এবং কলা বিভিন্ন ফসল আছে এখানে, এইটার যে পোস্ট হারভেস্ট যে লসটা রেখে দিলে কি 5 দিন রেখে নষ্ট হয়ে যায় না, সেটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা রিসার্চ করে এটা মানে বের করেছি যে আপনার এই জাতগুলো যে বা এই ফসলগুলো যদি আমরা ইরিডিয়েশনের মাধ্যমে আমরা যদি দিয়ে থাকি তাহলে এখানে আমার এই জাতগুলো দীর্ঘদিন পর্যন্ত নষ্ট হবে না। দেখেন এখানে বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা ইরিডিয়েশনের মাধ্যমে এটা দিয়ে থাকি যাতে নষ্ট না হয়। কোন ক্রপের মধ্যে বা কোন ফসলে কি পরিমাণ ইরিডিয়েশন দিতে হবে এবং তাইলে সে কতদিন পর্যন্ত সংরক্ষিত হতে পারবে সেটা আমরা এখানে একটু বলার চেষ্টা করেছি। দেখেন তো সময় কমে কারণে আর ডিটেইলস বলছি না, বলা না স্যার আবার উঠে আমাকে বলতে এখন আপনারা দেখেন কিছু কিছু যে আমরা রেখেছি স্ট্রটিং হয়, কিন্তু ইরিডিয়েশনের ফলে কিন্তু এই স্ট্রটিংটা হচ্ছে না। রসুনের বেলা দেখেন সে কিন্তু তার ওই যে বলেছি যে তার কালার চেঞ্জ হয়ে যায়, কিছুটা কালশিটে ভাব আসে, কিন্তু ইরিডিয়েশন দেওয়ার ফলে বা রেডিয়েশন দেওয়ার ফলে কিন্তু সেই ভাবটা আসছে না, সে কিন্তু তার পোস্ট হারভেস্ট হচ্ছে না। আলুতে দেখেন আপনার বিভিন্ন ফসলে আমরা এটা করে দিয়েছি। আমে দেখেন আপনার যে ফসলে যান আপনার তার আমার উদ্দেশ্য কি, যে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, আমরা ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হয়, যাতে আমার এই ফসল পরবর্তী বা পোস্ট হারভেস্ট লস না হয়। দেখেন সেটা কিন্তু প্রত্যেকটা আমরা পরীক্ষা করে এবং নির্দিষ্ট একটা ডোজ আমরা সিলেক্ট করেছি, সিলেক্ট করে আমরা সেখানে প্রমাণ করে দিয়েছি
যে এখানে এই ফসলগুলো দীর্ঘদিন যাবত সংরক্ষিত থাকবে। যেমন আমাদের ডক্টর এডিএম কলিন স্যার যিনি এখন এয়ার ডিভিশন হেড, উনি কিন্তু আসলে মানে একজন ডিনাউন্ড প্লান্ট প্যাথোলজিস্ট, উদ্ভিদ রোগতত্ত্ববিদ। বাংলাদেশের মধ্যে আপনি যদি বিভিন্ন মন্ত্রণালয় যান বা বিভিন্ন জায়গায় যান যে বাংলাদেশের 5 জন উদ্ভিদ রোগতত্ত্ববিদের নাম বলেন বা প্লান্ট প্যাথোলজিস্টের নাম বলেন, তার মধ্যে কিন্তু স্যারের নাম আসবে। কারণ স্যার অ্যারাউন্ড 30 ইয়ার্স বা মোর দ্যান 26 ইয়ার্স স্যার চাকরি করেছেন এখানে। তো তারা হলে বিভিন্ন প্যাথোজেন দিয়ে বা কোন রোগের কারণে কি হয় সেটা তারা বায়োকেমিস্ট্রির মাধ্যমে তারা বিভিন্ন সময় সেটা অ্যাপ্লাই করেছে বা আবিষ্কার করেছে, যেটা একটা বিরাট অবদান। তো এরপরে দেখেন আপনি যে বর্তমানে কি আছে যে রেভলিউশনের মাধ্যমে 4 ইয়ারের মাধ্যমে আমাদের এই টেকনোলজিগুলো আমরা যে আমাদের অ্যাডভান্সের দিকে যেতে হবে, অ্যাডভান্সের দিকে গেলে আমরা এই যে অটোমেটেড মেশিনের মধ্যে যেতে হবে বা এইভাবে স্বাভাবিকভাবে চারপাশের যে পদ্ধতি বা তার ফসল ফলানো তার কর্ত সেটা না গিয়ে আমরা বিভিন্ন অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে আমাকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে না, যে ওয়ার্ল্ডের মাধ্যমে। দেখেন আপনাকে যখন ওয়ার্ল্ডের সাথে কম্পিটিশন করতে হবে, আপনি যদি এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে তার যে হাইস্ট র্যাঙ্কিং কান্ট্রি তার সাথে আপনি যদি পাল্লা দিতে না পারেন, রিসার্চ যদি তার পর্যায়ে না হয়, তাহলে তো আপনার একটা পাবলিকেশন ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিশ হবে না বা আপনি নিজেকে উদ্বুদ্ধ করতে পারবেন না। সেই জন্য কি আমরা এখন স্মার্ট এগ্রিকালচারের দিকে যাচ্ছি এবং তার যে বিভিন্ন ইকুইপমেন্ট আমরা ব্যবহার করে আমরা আরো আপনার মানে রেগুলেশনের দিকে যাচ্ছি, যাতে আমরা আরো অ্যাডভান্স টেকনোলজিগুলো ব্যবহারের মাধ্যমে সবার সেখানে কি ইরিগেশনের কিন্তু সেখানে কালচার আছে, সেখানে এই যে বলেছি যে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, এই শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন প্রযুক্তি আমরা এখানে ডেভেলপ করে আমরা চেষ্টা করেছি। আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশন বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি স্বাভাবিকভাবে সবার জানতে ইচ্ছা হয় না যে আপনি ইরিগেশন দেন কোবাল 60 মাধ্যমে গামা ইরিগেশন কিভাবে দেন, এই যে হলো সেই কোবাল 60 বা গামা ইরিগেটর। তারপর আপনি দেখেন যে আমাদের আরো কি অনেক সময় যে আইসোটোপে বিচার করতে হয়, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা একটা কনকালের মাধ্যমে স্যার একটু দেন আমরা স্যারকেও কনকালের মাধ্যমে পরিচালক প্রশিক্ষণ ও পরিকল্পনা স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে, স্যারকেও আমরা অভিনন্দন করি। বিনার অ্যাচিভমেন্ট কি আমাদের বিনার কোন পর্যায়ে জাত উদ্ভাবন করেছে, এই সব জাতগুলোর উদ্ভাবনের মধ্যে আমরা দেখেছি যে দেশের লবণাক্ত এলাকায় কি পরিমাণ আমাদের ধানের জাতগুলো, অন্যান্য এলাকায় ধানের জাতগুলো কি পরিমাণ জায়গা দখল করেছে বা জমি দখল করেছে, তেলবীজ ফসলগুলো কতগুলো এলাকায় বা কি পরিমাণ এলাকায় চাষ হচ্ছে, যার ফলে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। এবং এই যে আমরা ইকোনমিক ডিভিশনের মাধ্যমে আমরা বলেছি আমাদের 11 ডিভিশনের মাধ্যমে কৃষি অর্থনীতি একটা বিভাগ আছে, সেখান থেকে আমরা দেখেছি যে সারা দেশে প্রায় 30% যে তেলবীজ ফসল চাষ হয় সেটা বিনার জাতগুলো চাষ হয়, প্রায় 15% যে ধানের ফসলগুলো চাষ হয় বিনার জাতগুলো চাষ হয়। এই যে আমরা বলেছি যে এবং পাশাপাশি সরকার বলেছে যে আমাদের দেশের বাইরে বিদেশেও কিন্তু আমাদের জাতগুলো চাষ হচ্ছে। আমরা জানি সেটা এটা কিন্তু বিনা যে আমাদের বাংলাদেশ কমিউনিটি কৃষি গবেষণা ইনস্টিটিউট বিশ্বের কাছে দেশকে কোন মর্যাদায় নিয়ে গিয়েছে দেখেন আপনারা, যে এই যে বিনার নামে এই যে আমাদের যে জাতগুলো আমরা জাতগুলো সম্পর্কে পরিচিত হয়েছি, বিনা ধান 7, 8, 10, 11, 12, 17, 20, এই জাতগুলো বিশ্বের উন্নত দেশগুলো দেখেন আপনার চাষ হচ্ছে, সেখানে বিনার নামে চাষ হচ্ছে। এখানেই আমাদের গর্ব যে দেশের কারণে আমরা বিদেশে চাষ হচ্ছে। সাহেবের সর্বশেষ যে কথাটা বলবো যে অনেকের মনে প্রশ্ন আছে কি যে এই যে ইরিগেশন সেফ কিনা, যে 100% সেফ সেটা আইএ যে আমাদের সবকিছু আমাদের সেফটির মধ্যে থাকি এবং সেফটি রেগুলেশনের মধ্যে থাকি। পাশাপাশি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হলে আমাদেরকে আরো বিশ্বের যে তাল মিলিয়ে তার সাথে আমাদের অ্যাডভান্স যে রিসার্চগুলো সেই রিসার্চগুলো আমাকে করতে হবে। তাহলেই আমরা কি যে অবস্থানে আছি